আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব না। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছুদিন আগেই আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে সেট এক্সাম হয়েছে। হ্যাঁ, স্টেট এলিজিবিলিটি টেস্ট এক্সাম হয়েছে এবং সেই এক্সামে আমি কিছু যেদিন পরীক্ষাটা হয়েছে তার ঠিক পরদিনই আমি কিছু আনসার কি আমি বলেছিলাম আমার তরফ থেকে, আমার যেগুলো মনে হয়েছে, যদিও সত্যি সত্যি এটা স্বীকার করছি যে আমি যে সব বই থেকে দেখে নিয়ে একদম থরলি ধরে ধরে একদম বলতে পেরেছি সবটাই আমি 100% সঠিক বলেছি, সেটা নাই হতে পারে। আমরা আজকে সেটা দেখব এবং পর্ষদও সেই ক্ষেত্রে আনসার কি পাবলিশ করেছে এবং তার আনসার কি এর সঙ্গে কিছু কিছু জায়গায় আমার আনসার কি এর পার্থক্য ঘটে গেছে অলরেডি। এবার স্টুডেন্টসদের কাছে একটা বড় প্রশ্ন এটাই যে ম্যাম, আপনারটা ঠিক? ম্যাম, আপনারটা ঠিক নাকি পর্ষদেরটা ঠিক? আমরা কি চ্যালেঞ্জ করতে পারি পর্ষদের আনসারগুলোকে? কোন কোন আনসারগুলোকে আমি চ্যালেঞ্জ করতে পারি? এবং সেই ক্ষেত্রে নো ডাউট সমস্ত প্রশ্ন আমি দেখিনি, স্টুডেন্টসরা আমাকে সিলেক্টিভ কিছু প্রশ্ন পাঠিয়েছে এবং বলেছে যে হচ্ছে এই প্রশ্নগুলোতে আপনার উত্তরের সঙ্গে পর্ষদের উত্তরের পার্থক্য আছে। ঠিক আছে, কোনটা কারেক্ট? আপনারটা কারেক্ট না পর্ষদেরটা কারেক্ট? কারণ তারা যখন চ্যালেঞ্জ করতে যাবে অবশ্যই তাদেরকে কিন্তু মানে একদম বই দেখিয়ে তাদেরকে এটা বলতে হবে যে দেখুন এখানে এটা লেখা আছে, মানে আপনারা ভুল করেছেন, ওনারা আইদার ঠিক করেছেন আর ভুল করেছেন। তো ওনাদের ভুল আইডেন্টিফাই করতে গেলে অবশ্যই কিন্তু তোমাকে বই থেকে, অথেন্টিক বই থেকে দেখে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে না। সো কোন প্রশ্নগুলোকে চ্যালেঞ্জ করা যায়, মানে যেগুলোর উত্তর পর্ষদ কি দিয়েছে, আমরা সেই বিষয়টাই দেখব। হ্যাঁ, একজন স্টুডেন্ট আমাকে পুরো বিষয়টা পিডিএফ করে দিয়েছে যে জায়গায় আমার উত্তরের সঙ্গে পর্ষদের উত্তরের পার্থক্য হয়েছে। হ্যাঁ, সেই জায়গাগুলোই আজকের ক্লাসে আমি ডিসকাস করব। আশা করি তোমরা স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ, তো স্ক্রিনটা দেখতে সবাই একটু বলবে আমাকে? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ম্যাম, হ্যাঁ দেখা ম্যাম। যাচ্ছে। একটু আলোচনাটা এবার করি। ঠিক আছে, ডাব্লিউবি সেটের কোনগুলোকে চ্যালেঞ্জ করা যেতে পারে অ্যাকর্ডিং টু মি? আবারও বলছি, আমি 100% কারেক্ট কোনোদিনই হতে পারবো না। হ্যাঁ, কারণ দু একটা জায়গায় আমার ক্ষেত্রেও ভুল ছিল। আমি যখন বইগুলো একদম মিলিয়ে 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 মিলে দেখলাম কিছু জায়গায় আমি ভুল ছিলাম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সুতরাং আজকে অনেকগুলো প্রশ্ন আমি বই থেকে দেখেছি, এই জন্য অথেন্টিক বই থেকে, তাতে কারণ চ্যালেঞ্জ করতে হলে তো বই দরকার। ঠিক আছে, সেটা আমি দেখেছি, তো সেই অনুযায়ী আমি আলোচনা করছি যে প্রথম যে প্রশ্নটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এটা মনে হয় ওয়াই সিরিজের, যত সম্ভব মনে হয় ওয়াই সিরিজের প্রশ্ন, 4 নম্বর না প্রশ্ন। ম্যাম, এক্স সিরিজের এটা। আচ্ছা, এটা এক্স সিরিজের প্রশ্ন, এক্স সিরিজের এটা 4 নম্বর প্রশ্ন। অ্যানাক্সিমেনিস হোল্ডস দ্যাট এয়ার ইজ দ্য এসেন্স অফ থিংস। একদম কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং অল্টারনেটিভস ইজ নট ট্রু? হ্যাঁ, অ্যাবাউট দ্য নেচার অফ এয়ার, এয়ারের নেচার সম্পর্কে অ্যানাক্সিমিনিস কোনটা বলেননি? হ্যাঁ, এবং এটার 100% কারেক্ট উত্তর কিন্তু বি হবে। ঠিক আছে, ইট ইজ ইনডিটারমিনেট, এটা তিনি বলেননি। এবং আমি কিন্তু কালকে বই থেকে সেই জায়গাটার ছবি তুলে আমি কিন্তু দর্শন পরিবারের যেটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু অলরেডি আমি দিয়েছি। হুম, ইট ইজ ইনডিটারমিনেট এটা কিন্তু তিনি বলেননি, বাট বাকিগুলো সমস্তটাই, এয়ার ইজ অ্যানিমেট অ্যান্ড পারভেডস থ্রু আউট স্পেস, ইট ইজ ওয়ান অ্যান্ড ইনফাইনাইট, ইট ইজ এসেনশিয়াল ফর দ্য সাস্টেনেন্স অফ লাইফ, এগুলো কিন্তু বলেছেন। কিন্তু আমি ডাব্লিউটি স্টেসের বইটা থেকে আমি কিন্তু তোমাদের যেটা বলেছি যে উত্তরটা কিন্তু ইট ইজ ইনডিটারমিনেটই হবে। এবং এটাকে আরো দেখার জন্য বিভিন্নভাবে আমি বিভিন্ন জায়গা থেকে আমি এটা দেখার চেষ্টা করেছি এবং সব জায়গাতে উত্তর কিন্তু ইট ইজ ইনডিটারমিনেট, এটা কিন্তু অ্যানাক্সিমিনিস বলেননি। অ্যানাক্সিমিনিস ডিটারমিনেট বলেছেন, নট ইনডিটারমিনেট। হ্যাঁ, তোমরা কি বলছো বলো? তোমরা কি আরো কোনো জায়গা থেকে দেখেছো? অ্যাকর্ডিং টু মি, আমি যেটা বলেছি, দিস ইজ দ্য কারেক্ট আনসার, ইট ইজ ইনডিটারমিনেটই আনসার হবে। ডাব্লিউটি স্ট্রেসের বইতেও আমি দেখেছি এবং আরো জায়গাতেও আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে ডিটারমিনেট, নট ইনডিটারমিনেট। বলো, তোমাদের কিছু বক্তব্য থাকলে বলবে কিন্তু। হ্যাঁ, কারণ তোমরা অন্য কোনো বই দেখতে পারো, আমি ভুল হতে পারি, আমি 100% নিজেকে এটা মানি, আমি ভুল হতে পারি। ঠিক আছে, তো তো আমাকে বলো যে তোমরা অন্য কিছু দেখেছো কিনা। আচ্ছা, এখানে কি পর্ষদ আনসার করেছে এটা ইট ইজ ওয়ান অ্যান্ড ইনফাইনাইট? এইটা? হ্যাঁ ম্যাম, নো, এটাই দেওয়া নো, ছিল। নো, ইট ইজ ইনডিটারমিনেট, ইট ইজ দ্য কারেক্ট আনসার। আমি তো বইটাও এই জন্য খুলে দেখালাম। হ্যাঁ, আমি একটু যদি ডাব্লিউবি স্টেসের বইটা আরেকবার, বইটা যদিও আমার সামনে নেই, হ্যাঁ আমি হচ্ছে আমি কালকে যে পেজটার ছবি তুলেছি সেইখান থেকেই পাঠাচ্ছি, নট ইনডিটারমিনেট।
ঠিক আছে, এটা ডিটারমিনেট, এটা এটা উত্তর ডি হবে। এটাকে ঠিক করো তোমরা। এটা আরেকবার, আমি আরেকবারও তোমাদেরকে সাজেস্ট করবো, তোমাদের যদি মনে হয় যে আরো কোনো বই থেকে তোমরা দেখবে, তোমরা এই বিষয়টা দেখতে পারো। ইট ইজ ইনডিটারমিনেট। Which philosophical system among the following holds that liberated soul devoid of consciousness? এটার উত্তর দা ন্যায় হবে। এটার উত্তর ন্যায়ই হবে। ঠিক আছে, আমি একটু দেখলাম, আমি একটু মানে আরো অনেক কিছুর সঙ্গে আমার দ্বন্দ্ব হচ্ছিল, বিশেষ করে অদ্বৈত বেদান্ত দর্শনের সঙ্গে আমার একটা ইয়ে হচ্ছিল, কিন্তু এটার উত্তর ন্যায় দর্শনই হবে। আশা করি পর্ষদ ন্যায় দর্শনই কারেক্ট আনসার করেছে। এটা এটা ন্যায়ই হবে। আমি তো তোমাদের সামনে আমি বইতেও আছে এটা। হ্যাঁ, এটা কিন্তু বইতেও আছে। এটার আনসার ন্যায়ই তোমরা করতে পারো, এবং পর্ষদ সঠিক আনসারই এটা দিয়েছে। তারা একবার দেখে নিই। আমি বলছি যখন আমার সবসময় এটা মনে হয় যে আমি ঠিকটা বললাম কিনা। হ্যাঁ, তো এটারই আনসার হবে। এটাই আনসার হবে, ন্যায় হবে এটা। 41 নম্বরের বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ন্যায়। আর একবার চেক করে দেখে নিও এইটা। হুইচ অফ দ্য ফলোইং ডাজ স্পিনোজা নট সে? কোনটা তিনি বলেননি? হ্যাঁ, which of the following does Spinoza not say about substance? Substance cannot be known unless the cause of the substance are known. Substance are known by their essential attribute. Mind and body are substances. এটা তো তিনি বলেননি স্পিনোজা। এটা আনসার পর্ষদ কি দিয়েছে? মানে এটা সাবস্টেন্স ক্যান নট বি নোন আনলেস দ্য কজেস অফ সাবস্টেন্স আর নোন। হ্যাঁ ম্যাম, এটাই দিয়েছে। কেন দেবে এটা? স্পিনোজার আমি ওয়াইমেসির বই খুলে বসে আছি ধরো। ঠিক আছে, সাবস্টেন্সের সংজ্ঞা প্রসঙ্গেই হ্যাঁ স্পিনোজার এখানে বক্তব্য আছে ধরো। হ্যাঁ, সাবস্টেন্স তো সবসময় সেলফ ডিটারমিনেট। হ্যাঁ, কনসিপ্ট থ্রু ইটসেলফ, নিজেকে নিজে জানতে পারা যায়। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সাবস্টেন্স বলে কিছু হতে পারে না। সাবস্টেন্স যদি থাকে, ডেকার্টের মতকে সমালোচনা করে তিনি এটা বলেছেন, সাবস্টেন্স যদি থাকে তাহলে ডেকার্টের সংজ্ঞা অনুযায়ী, ডেকার্টের সংজ্ঞাটাকেই তিনি গ্রহণ করেছেন, এবং ডেকার্টের সংজ্ঞাকে গ্রহণ করে তো তিনি বলেছেন যে সেই অনুযায়ী সাবস্টেন্স একটাই থাকতে পারে। হ্যাঁ, মাইন্ড এবং বডি তো কখনো সাবস্টেন্স হতে পারে না। ডিপেন্ডেন্ট সাবস্টেন্স বলে এগুলো কিছু থাকতেই পারে না। মানে কিন্তু ma'am, যেটা এই পার্সপেক্টিভে যদি যেহেতু উনি সবকিছুকেই যেহেতু সাবস্টেন্স বলছে, যেহেতু ঈশ্বর সমান সমান দ্রব্য, এই রেসপেক্টে কি ওটা বলতে পারে যে না মন আর না, দেহ? কোনোদিনই সেটা হতে পারে না। কোনোদিনই না সেটা না, হয় না। মাইন্ড আর ম্যাম, বডি এগুলো সব অ্যাট্রিবিউট। হ্যাঁ ম্যাম, বডি একমাত্র মাইন্ড বডিকে তো সাবস্টেন্স। গডের অ্যাট্রিবিউট বলেছেন। হ্যাঁ গডই তো হ্যাঁ একমাত্র ইন্ডিপেন্ডেন্ট সাবস্টেন্স বলেছেন হ্যাঁ উনি। হ্যাঁ, গডই একমাত্র ইন্ডিপেন্ডেন্ট সাবস্টেন্স। সাবস্টেন্স একটাই হতে পারে। তিনি ডেকার্টের মানে সংজ্ঞাকে গ্রহণ করে তিনি বলছেন যে আমি যদি ডেকার্টের সংজ্ঞাকেই গ্রহণ করি, তাহলে আমরা এটা বলতে পারি যে সাবস্টেন্স একটাই হতে পারে। ঠিক আছে, আর কোনো সাবস্টেন্স হতেই পারে না। মাইন্ড এন্ড বডি কখনো সাবস্টেন্স হতেই পারে না। হ্যাঁ, তাহলে মন এবং দেহ হলো দ্রব্য। এটা কি করে, এটা কি করে পর্ষদ এই আনসারটা দিল? দেখো, দ্রব্যের সংজ্ঞাটাই স্পিনোজা যেটা দ্রব্যের সংজ্ঞা দিচ্ছেন, ডেকার্টের সংজ্ঞাটাকেই ডিফাইন করে তিনি বলছেন যে দ্যাট হুইচ ইজ ইটসেলফ অ্যান্ড ইজ কনসিপ্ট থ্রু ইটসেলফ, যাকে নিজেই নিজের মাধ্যমে জানা যায়। মানে দ্রব্যের আর কোনো কারণ থাকতে পারে না, এটার মানে হচ্ছে এটা, দ্রব্য যার কোনো কারণ থাকতে পারে না। হ্যাঁ, তো সেই অনুযায়ী মন এবং দেহ কখনো দ্রব্য হতে পারে না। মাইন্ড অ্যান্ড বডি আর নট সাবস্ট্যান্সেস। যদি এটাই এটা তো। দ্রব্যের আর কোনো কারণ থাকে না, তাহলে তো এটাও কেউ ঠিক মানা যায় যে কারণগুলি না জানা পর্যন্ত দ্রব্যকে জানা যায় না। তাহলে সেই রেসপেক্টে তো এটাকে বলা যাচ্ছে যে এটা ভুল, এটা এটা বলেনি। হ্যাঁ, এটাকেও উনি বলেননি বলতে পারো। এটাও মানে এও ঠিক হচ্ছে, সিও ঠিক হচ্ছে, মানে দুটোকেই ওটাকে যে বলেছে উনি যে কারণ না জানা পর্যন্ত দ্রব্যকে জানা যায় না, না, সেরকম। দ্রব্যের কোনো কারণ থাকতে পারে না। হ্যাঁ, এটা স্পিনোজা বলেননি। কারণগুলি না জানা পর্যন্ত দ্রব্যকে জানা যায় না, এটা স্পিনোজা বলেননি। তার কারণ হচ্ছে দ্রব্যের কখনো কারণ থাকতেই পারে না। দ্রব্য হচ্ছে দ্যাট হুইচ ইজ ইন ইটসেলফ অ্যান্ড ইজ কনসিপ্ট থ্রু ইটসেলফ, যাকে নিজেই নিজের মধ্যে দিয়ে জানা যায়, যার কোনো কারণ থাকতে পারে না। And Descartes called mind and body also dependent substance on God. But Spinoza point out that phrase dependent substance is contradiction in term. A substance cannot depend on anything else.
সাবস্টেন্স কারোর উপরে ডিপেন্ড করে থাকতে পারে না। দিস ওয়ান সাবস্টেন্স হি অলসো মানে কলস গড, whom he defines and absolutely infinite. ম্যাম তাহলে এই রেসপেক্টে একদমই বলেনি যেটা, যদি দুটো অপশনই ঠিক হয় তাহলে এটাকে বেশি গ্রহণযোগ্য বলে এটা হতেই পারে না। মানে যদি দুটোকে একদম কাছাকাছি দিয়ে দিয়েছে, যে দুটোই যদি ঠিক হয় তাহলে সেক্ষেত্রে এটা বেশি ঠিক মনে হচ্ছে না? যদি মানে আপনার এই ব্যাখ্যাটা শুনে আমার সেটা মনে হলো যে এটা কখনোই বলবে না, যদিও মন দ্রেহ মানে একটা অন্য রেসপেক্টে যদি ওটাও বলছে না। না, ওটা আবার কোনো রেসপেক্টই না, ওটাও কিন্তু সঠিক একবারে, মানে প্রথমেই যেটা আসছে, দ্যাট ইজ ওয়ান সাবস্টেন্স, মানে জোর দিয়ে বলে দিল ওয়ান সাবস্টেন্স, মানে বলে দিচ্ছে দ্যাট ইজ ওয়ান সাবস্টেন্স। তাহলে মন আর দেহ হলো দ্রব্য, ঠিক আছে? মানে যেটা স্পিনোজার দর্শনের মেন বক্তব্য, ধরো সবাই যেটা নিয়ে স্পিনোজাকে ডেকার্টের থেকে আলাদা করে, হ্যাঁ, সেটা তো এটাই যে এবং দেহ হলো দ্রব্য। হ্যাঁ, সুতরাং দ্রব্য বলতেই পারবে না স্পিনোজার দর্শনে, দেখো বলতেই পারবে না। বড় বড় ক্রস ধরো, এটা বলতেই পারবে না। হ্যাঁ, ডেকার্টের সংজ্ঞাকে স্বীকার করে ডেকার্টকে অস্বীকার করছে, যে তোমার সংজ্ঞাই যদি মেনে নিই, তাহলে আমি বলছি যে ডিপেন্ডেন্ট সাবস্টেন্স বলে কিছু হতেই পারে না। তো একটাই সাবস্টেন্স, তিনি মানে একদম মানে উদাত্ত কণ্ঠে স্বীকার করছেন, একটাই সাবস্টেন্স, তোমারই সংজ্ঞা স্বীকার করে বলছি। তাহলে মন এবং দেহ হলো দ্রব্য, এটা কি করে হয়? কোনটা স্পিনোজা বলেননি? তাহলে তো মানে আমার, যদি এই দুটোর মধ্যেও আসো, মানে আমার এটাকে আরো বেশি খুব গ্রহণযোগ্য বলে মনে হয়, যেটাকে স্পিনোজার দর্শনকে ডেকার্টের থেকে আলাদা করে দিয়েছে, সেটা ডেকার্টের দর্শনকে স্বীকার করে নিয়ে, ডেকার্টের দ্রব্যের সংজ্ঞাকে স্বীকার করে নিয়ে ডেকার্ট থেকে তিনি আলাদা হয়ে গেলেন। এইবার তোমরা ভেবে দেখবে, হ্যাঁ, তোমরা বই পড়বে, বই দেখবে 225 নম্বর পেজ, ওয়াইমেসির বইতে 225 নম্বর পেজ থেকে পুরো বিষয়টা আমি বললাম। হ্যাঁ, এইবার দেখো, এবার আমিও আর একটুখানি দেখবো, ঠিক আছে? আমারও যদি আমি তো একদম ইন ডিটেল পড়ে ফেলতে পেরেছি সবই, তা তো নয়, ঠিক আছে? এই জন্য বলছি যে আমিও কোনো জায়গায় ভুল হতে পারি, আমি সবসময় এটা মানি, ধরো যে আমি ভুল হতে পারি, তো একবার চেক করে দেখে নিও এটা। দাঁড়াও, এটাকে আরেকবার দেখো, আমি এটুকুই বললাম, পুরোটা তো পড়ে ফেলার সুযোগ আমার হচ্ছে না, ঠিক আছে? দ্রব্যের কারণগুলি না জানা পর্যন্ত দ্রব্যকে জানা যায় না, এটাও স্পিনোজা বলতে পারবেন না। তার কারণ হচ্ছে ডেকার্টের দ্রব্যের সংজ্ঞাতেই এটা আছে যে দ্রব্যের কোনো কারণ থাকতে পারে না। হ্যাঁ, দ্রব্যকে নিজেই নিজের মাধ্যমে জানা যায়, সেলফ ডিটারমাইন্ড দ্রব্য, ঠিক আছে? তো এটা দেখে নিও, 54 নম্বরটা আমার কাছে একটা ডাউটফুল বলে মনে হয়, একটু চেক করে দেখে নিও এইটা। 59 নম্বরেরটা, সাংখ্য থিওরি অফ কজেশনস মিন আ রিয়াল ট্রান্সফরমেশন অফ দ্য মেটেরিয়াল কজ ইনটু effect. It logically leads to the concept of evolution. The second type of ultimate reality admitted by the Shankho is the self. এবার আমি এখানে বলেছিলাম যে এ আর আর দুটোই সত্য, আর এখানে পর্ষদ আনসার দিয়েছে ভুল নয়, পর্ষদের আনসারটা একটা পার্সপেক্টিভে, আমি কোন পার্সপেক্টিভে পর্ষদের আনসার ভুল নয় আমি সেটা বলছি, যে এ মিথ্যা আর সত্য, অ্যান্ড আর এর সঠিক ব্যাখ্যা নয়, এটাও উত্তরটা কারেক্ট। কারেক্ট এই অর্থে কারেক্ট আমি বলবো যে সাংখ্য প্রকৃতি পরিণামবাদ স্বীকার করেছে, মানে কারণ সাংখ্য হচ্ছে সৎকার্যবাদী। সৎকার্যবাদ মানে হচ্ছে কারণ কার্যরূপে মানে কার্যরূপে আমরা কারণের কারণের মধ্যে থেকে কার্যটা বেরিয়ে আসে। হ্যাঁ, কারণ হচ্ছে অব্যক্ত রূপ আর কার্য হচ্ছে ব্যক্ত রূপ। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু যৌক্তিক পরিণাম সূচিত করে, লজিক্যালি লিডস, এটা নাও বলা যেতে পারে, মানে কারণ কার্যের যৌক্তিক প্রতিভাত রূপ এটা নাও হতে পারে। তার কারণ হচ্ছে এটা যে মানে যেটা সৎকার্যবাদের বিরুদ্ধে, যেটা অসৎ কার্যবাদীরা যেটা আপত্তি তুলেছে এটা, যে না ঠিক আছে, কারণ কার্যে প্রতিভাত হয় ঠিক কথা, কিন্তু কার্যের দ্বারা, মানে কার্য যেটা হচ্ছে কার্যের দ্বারা যে পরিণামটা আমরা পাই, সেটা আমরা কারণ থেকে পাই না, ঠিক আছে? তিল থেকে তেল তৈরি হয়, তেল আমাদের যে সুবিধাটা আমাকে দেয়, সেটা আমাকে কিন্তু তিল সরাসরি দিতে পারে না, ঠিক আছে? মাটি দিয়ে একটা হাঁড়ি তৈরি হয়, আমি সাপোজ ধরলাম, হাঁড়ি আমাদের যে কার্যটা সাধন করে, মাটিটা কিন্তু সেটা সরাসরি ভাবে সাধন করতে পারে না। তার মানে হুম, এই যে এখানে একটা কথা আছে, আমি দেখলাম আসলে খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে মাইনিউটলি দেখলে পরে এগুলো ধরো বোঝা যায়, যেমন আমি তোমাকে বলছি, এই জন্য তুমি এটাকে বলতে পারো
হ্যাঁ, যে কারণ থেকেই কার্য উৎপন্ন হয়, ধরো একদম 100% কারেক্ট কথা। সাংখ্য সৎকার্যবাদী, কিন্তু লজিক্যালি লিড করে কিনা এটা কিন্তু ডাউট আছে। লজিক্যালি এই অনুযায়ী লজিক্যালি লিড করে না। ঠিক আছে, আমি দাঁড়াও একটু বলছি একটা লাইন, আমি বাংলা বইগুলোও নিয়ে বসেছি, সঙ্গে সঙ্গে তো আর জায়গাগুলো খুঁজে পাওয়া যায় না, না এটাই মুশকিল। দাঁড়াও আমি দেখাচ্ছি। লজিক্যালি লিড করবে না, কারণ কার্য যে মানে কার্যের মধ্যে থেকে যেটা আমরা পাই সেটা তো আমরা সবসময় কারণের দ্বারা সেটা সিদ্ধ হয় না আমাদের। হ্যাঁ, এটা তো একটা বড় বিষয়। বোঝাতে পারলাম তোমাদের যে আমি কি বলতে চাইছি? এই যে অনেকে এটা মনে করেন যে পরিণামবাদকে সঠিক অর্থে সৎকার্যবাদ বলা যায় না। হ্যাঁ, মানে সাংখ্যরা তো পরিণামবাদী, প্রকৃতি থেকে কার্য হিসাবে জগৎ এসছে বা পরিণামবাদ এসছে, এটা একটা মত। কিন্তু পরিণামবাদ অনুসারে কারণ এবং কার্য স্বরূপত অভিন্ন হলেও তারা আকারগতভাবে ভিন্ন। হ্যাঁ, কারণে যে আকারটা ছিল কার্যে সেই আকারটা নেই। মাটি থেকে যখন ঘট তৈরি হলো, ঘটের যে আকারটা আছে সেটা কিন্তু কারণের মধ্যে সেই আকারটা ছিল না। সুতরাং কারণ এবং কার্য উপাদানগতভাবে অভিন্ন হলেও তারা আকারগতভাবে ভিন্ন। যদি তাই বলা হয় যে আকারগতভাবে ভিন্ন, তাহলে অনেকেই এটা আপত্তি তুলে বলেছেন, হ্যাঁ কারণের প্রকৃত পরিণাম কার্য হলেও, হ্যাঁ যেহেতু কারণ এবং কার্যের মধ্যে আকারগত পার্থক্য আছে, এই জন্য অনেকে এটা মনে করেন যে এটা যৌক্তিকভাবে কারণ থেকে কার্য প্রতিপাদিত হয় না। লজিক্যালি লিডস টু দ্য কনসেপ্ট অফ ইভলিউশন এটা নয়। হ্যাঁ, এই অনুযায়ী আমার মনে হয়েছে পর্ষদের উত্তর কারেক্ট হতে পারে, কারণ আমি অপোনেন্টটাকে বেশি স্ট্রংলি দেখার চেষ্টা করি যে তার পক্ষে কোনো গ্রাউন্ড আছে নাকি। আমি সবসময় বিরোধীকে বেশি প্রাধান্য দিই, যে অপোনেন্ট বক্তব্য রাখছে তার কোনো গ্রাউন্ড আছে নাকি, কোন গ্রাউন্ডে তারা বলছে। এখানে দেখো এই জন্য দিয়েছে সাংখ্য কার্যকারণ তত্ত্ব অনুযায়ী কার্য তার উপাদান কারণের প্রকৃত পরিণাম। হ্যাঁ, সত্যি সত্যি তাই, সৎকার্যবাদ অনুযায়ী তাই। কার্য তার উপাদান কারণের প্রকৃত পরিণাম, এটি যৌক্তিকভাবে পরিণাম প্রক্রিয়াকে সূচিত করে। এই যেখানে যৌক্তিক টার্মটা অ্যাড করেছে, এবং এখানে এটা বলছে যে উপাদানগতভাবে তারা একই হলেও আকারগতভাবে তারা আলাদা, সুতরাং এটা যৌক্তিক পরিণাম সূচিত করছে না সেই অনুযায়ী। ম্যাম এটা কোন বই থেকে বলছেন? আমি দেখো আমি অনেকগুলো বই নিয়ে বসেছি, আমি সমরেন্দ্র বাবুর বইটা থেকে বললাম। যখন সাংখ্য দর্শনের প্রকৃতি পরিণামবাদের সমালোচনা করা আছে, সেই সমালোচনার একটা পয়েন্টে এটা আছে, মানে সমালোচনার মধ্যে এটা আছে যে আমরা কোনোভাবেই মানে কারণের প্রকৃত পরিণাম কার্য এটা আমি বলতে পারবো না। এবং তারা বলছে যে এখানে সৎকার্যবাদের বদলে অসৎকার্যবাদী প্রতিষ্ঠা হয়, তার কারণ হচ্ছে এটা যে কারণের সাথে কার্যের উপাদানগতভাবে অভিন্নতা থাকলেও আকারগতভাবে তারা সম্পূর্ণ ভিন্ন। আর আকারগতভাবে তারা যদি ভিন্ন হয় তাহলে তাদের মধ্যে যৌক্তিকতাবাদ প্রতিষ্ঠা হয় না, যৌক্তিক পরিণামকে সূচিত করে সেটা হয় না। হ্যাঁ, এই অনুযায়ী তুমি বলতে পারো, এত সূক্ষ্মভাবে ভেবে দেখলে তুমি এটা বলতে পারো যে বি ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ ফলস অ্যান্ড আর আর ট্রু। বাট আপাতভাবে সৎকার্যবাদের সাপেক্ষে তুমি যদি বলো, একদম সৎকার্যবাদী হয়ে তুমি যদি বলো, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু আমি অপোনেন্ট মানে পর্ষদের আনসারটাকেই আমি লজিক্যালি ডিফাইন করে এটা বললাম যে এইটা কিন্তু হতে পারে। এই এই হচ্ছে মিথ্যা ওই কারণে যে আকারগতভাবে তারা তো ভিন্ন, আকারগতভাবে তো তারা অভিন্ন না। হ্যাঁ, মাটির হাঁড়ি দিয়ে যে কার্য সিদ্ধি হয় মাটি দিয়ে তো সেটা সিদ্ধ হয় না। সুতরাং মাটির সঙ্গে তার কার্যের বা হাঁড়ির উপাদানগতভাবে অভিন্নতা থাকলেও তাদের মধ্যে আকারগতভাবে ভিন্নতা আছে। আর যদি আকারগত ভিন্নতা থাকে, তারা লজিক্যালি যে এস্টাবলিশড হচ্ছে কার্যটা কারণের থেকে, এটা নাই হতে পারে। অভিনবত্ব আছে, অভিনবত্ব আছে এটা বলতে পারি। তাহলে সেই অনুযায়ী আমার এটা ব্যক্তিগত অভিমত, ঠিক আছে, যে পর্ষদের আনসার ঠিক আছে আমি বলছি। ম্যাম আবারও বলছি, আমার বলছি চিন্তা এখানে ভাবনা ভুল হতে পারে। হ্যাঁ, ম্যাম আমি এইখানটায় অ্যান্সারটা ভুল করেছি বলতে, এইখানে যে সাংখ্য কার্যকরণ তত্ত্ব অনুসারে প্রথম লাইনটা আছে না, হ্যাঁ, ওখানে আমরা মানে ভুল করে এসেছি হয়তো। এই প্রথম লাইনটা দেখে যে সাংখ্য কার্যকরণ তত্ত্ব অনুসারে কার্যতর উপাদান কারণ প্রকৃত পরিণাম, এই লাইনটা দেখে তার লাস্টে যৌক্তিক ভাবে মানে পরিণাম প্রক্রিয়াকে সূচিত করে, এটা তো বুঝতে পারিনি। এই যে সাংখ্য কার্যকরণ তত্ত্ব অনুসারে এইটুকুনি দেখেই অ্যান্সার করে চলে এসেছি। দেখো সৎকার্যবাদ অনুযায়ী তুমি ঠিকই আনসার করেছো, ঠিক আছে,
সৎকার্যবাদ অনুযায়ী তুমি ঠিকই আনসার কার্যকর করছো, কারণ এখানে বলা আছে সাংখ্য কার্যকরণ সৎকার্যবাদীরা বলেছে তন্তু থেকে যখন পট উৎপন্ন হয় তখন তন্তু প্রকৃতই পটে পরিণত হয়। প্রকৃতই, রিয়াল ট্রান্সফরমেশন, প্রকৃতই পটে পরিণত হয়। তাহলে এটা লজিক্যালি লিড করছে। কিন্তু আমি যদি অপোনেন্টের বক্তব্যটাকে দেখি, তারা বলছে যে আকারগতভাবে ভিন্ন, স্বরূপত অভিন্ন হলেও। তুমি যদি সমালোচনার পার্সপেক্টিভে বলো, হ্যাঁ, তাহলে তারা তো এটাও বলছে যে এটা সৎকার্যবাদী নয়, সাংখ্যরা সৎকার্যবাদী প্রকৃতপক্ষেই নয়। এটা সৎকার্যবাদের মানে পরিবর্তে অসৎকার্যবাদকেই এখানে প্রতিষ্ঠা হয়েছে। তারা যে সৎ বলে স্বীকার করছে, মানে কার্যের মধ্যে কারণটা সৎ, এখানে সৎ বলাই যায় না, কারণ কার্যের মধ্যে অভিনব আকার বিশিষ্ট কার্য, যে অভিনবত্বটা কারণের মধ্যে ছিল না, কার্যের মধ্যে আছে। তাহলে এই পার্সপেক্টিভে আমি যদি দেখি, আমি জানি না পরিষদ এটা কি করবে, অনেকে হয়তো ওটাকে চ্যালেঞ্জও করতে পারে, ধরো, হ্যাঁ, আমার মনে হয় তাই, অনেকেই উত্তরটাকে চ্যালেঞ্জ করতে পারে। সেই অনুযায়ী তুমি যৌক্তিক পরিমাণটা নাও বলতে পারো। মানে আমার আমার আমি অপোনেন্টের মতকে যদি প্রায়োরিটি দিই, তাহলে সেই অনুযায়ী কিন্তু এইটুকু, এই জায়গাটাই হতে পারে, আর কোনো জায়গায় ঠিক মানে ওরা ঠিক নয়। এইটুকু জায়গাতে এই পার্সপেক্টিভে হতে পারে, আকারের দিক থেকে শুধু, অভিনব আকার বিশিষ্ট কার্য। তাহলে কারণের মধ্যে কার্যটা সৎ নয়, তার মানে অপোনেন্ট বলছে যে, বিরোধী পক্ষ বলছে যে তার মানে সাংখ্যরা সৎকার্যবাদী নয়, সাংখ্যরা অসৎকার্যবাদী। হ্যাঁ, পুরোপুরি ভাবে কারণটা রিয়াল ট্রান্সফরমেশন কার্য হচ্ছে তা তো হচ্ছে না। কিন্তু তুমি যদি সৎকার্যবাদীদের পার্সপেক্টিভ ধরো, সৎকার্যবাদ তো এটা একদম ভালো করে এটা বলে দিচ্ছে, পরিণামবাদ অনুসারে কারণের পরিণাম হচ্ছে কার্য, কারণ প্রকৃতই কার্যে পরিণত হয়, কারণে যা অব্যক্ত রূপে থাকে কার্যে তা ব্যক্ত রূপে প্রকাশিত হয়, কারণে যা সূক্ষ্ম রূপে থাকে কার্যে তা স্থূলতা প্রাপ্তি হয়। মৃত্তিকা কারণ ঘট কার্য, মৃত্তিকা যথার্থই ঘটে পরিণত হয়। তার মানে কি, মৃত্তিকা যথার্থই ঘটে পরিণত হয়, তন্তু থেকে যখন পট উৎপন্ন হয় তন্তু প্রকৃতই পটে পরিণত হয়। তার মানে কি, রিয়াল ট্রান্সফরমেশন, প্রকৃতই ঘটে পরিণত হয়, পটে পরিণত হয়, মানেই রিয়াল ট্রান্সফরমেশন। তাহলে এটা নিয়ে একটা চ্যালেঞ্জ তো অন্যরকম হতে পারে। আমি অপোনেন্টের বক্তব্যটাকে যুক্তি দিয়ে একটা গ্রাহ্য প্রতিষ্ঠা করলাম যে যৌক্তিকভাবে পরিণাম তো নাও হতে পারে, কারণ বলতে পারে এখানে কেউ যে আকারের দিক থেকে তো পার্থক্য আছে, অভিনব আকার বিশিষ্ট কার্য, সেটা কারণের মধ্যে ছিল না, আকারটা কার্যের মধ্যে নতুন হয়েছে। তার মানে কারণ কার্যের যৌক্তিক পরিণাম নয়, বা বলতে পারো প্রকৃত পরিণাম নয়। হ্যাঁ, প্রকৃত পরিণাম নয়, বাট এটা তো বিরোধীদের মত, অপোনেন্টের মত। তারা, সাংখ্যরা নিজেরা তো এই কথাটা কখনো বলেননি। বোঝাতে পারলাম আমি কথাটা তোমাদের? মানে তোমরা সবাই রিপ্লাই করো, আমি স্ক্রিনটা শেয়ার করে আছি, লেখা দেখতে পাবো না, বলো তোমরা বুঝতে পারলে আমি কি বলছি? সাংখ্যরা তো রিয়াল ট্রান্সফরমেশনই বলছে, অপোনেন্ট বলছে না রিয়াল ট্রান্সফরমেশন নয়, কার্যটা কারণের মধ্যে আকারগতভাবে ছিল না। তাহলে তো কার্যের দ্বারাও যে মানে সফল প্রবৃত্তি হচ্ছে, তাহলে তো সেটা কারণের দ্বারাও সেই সফল প্রবৃত্তি হতো, সেটা তো হয় না। এই অনুযায়ী তাহলে এই দুটো জায়গার মধ্যে এবার কি বলবো বলো, আমি এটা ডাউটফুল জায়গা, আমি একটা বলে দিলাম তোমাকে, জাস্ট আমি লজিক্যালি লিডস টু দ্য কনসেপ্ট অফ ইভলিউশন। হ্যাঁ, এটা নিয়ে আমি তোমাদের বললাম, কারণের মধ্যে সুপ্ত ছিল বলে বা প্রকৃতির মধ্যে সুপ্ত ছিল বলেই প্রকৃতি থেকে জগৎ তৈরি হয়েছে। ঠিক আছে, বাট এটা লজিক্যালি লিড করছে কিনা এই জায়গার উপরে ডিপেন্ড করবে না। এবার পর্ষদ আনসার করেছে বি, তার মানে যিনি প্রশ্ন করেছেন তিনি আনসার দেখে বি, বি আনসার দেখে রেখেছেন তিনি, যখন তিনি প্রশ্নটা করেছিলেন। তাহলে হয়তো তার পার্সপেক্টিভটা সৎকার্যবাদের থেকে আলাদা, আর আমরা হয়ে গেছি সৎকার্যবাদী। বোঝা গেল আমি কি বলতে চাইলাম, বলো? ক্লিয়ার কনসেপ্ট? এবার এবার তোমরা বলবে এটা আমি কি করে বলি বলো, এটা আমি আলোচনা করে দিলাম, এই পার্সপেক্টিভ থেকে হতে পারে। বলো, কারোর কোনো বক্তব্য থাকলে বলতে পারো, 59 নাম্বার। দেখে নাও, এটা চ্যালেঞ্জ করবে কি করবে না, এটা দেখে নাও। এটা কিন্তু আমি সমালোচনার পার্সপেক্টিভে বলেছি, সাংখ্যদের পার্সপেক্টিভে না। যারা সমালোচনা করছেন তারা বলেছেন এটা। এবার ডি করবে না বি করবে, এটা আমিও কনফিউজড, আমি বলতে পারবো না। ঠিক আছে, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু ফর প্রমাণানুপত্তি, প্রমাণানুপত্তি সম্পর্কে কোন বাক্যটি যথার্থ। এইবার ব্যাপারটা হচ্ছে, এটা প্রমাণানুপত্তি কথাটার মানেই হচ্ছে কিন্তু এটা যে প্রমাণ স্বয়ং প্রমাণের দ্বারা সিদ্ধ হতে পারে না, এটা একদম ঠিক কথা, এটা প্রমাণানুপত্তির সঠিক ব্যাখ্যা। কিন্তু তুমি যদি, এখানে কিন্তু প্রশ্নটা ভুল আছে, এই কারণে আমি তোমাকে বলবো এটা বলে দেওয়া উচিত ছিল যে এটা রামানুজের পার্সপেক্টিভে আমরা ব্যাখ্যা করতে চাইছি।
হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাকর্ডিং টু রামানুজ ফর প্রমাণানুপত্তি। মানে পর্ষদ যেটা সঠিক আনসার করেছে সেই অনুযায়ী আমি তোমাকে বলছি যে তাহলে তার এটা বলে দেওয়া উচিত ছিল যে আমি রামানুজের পার্সপেক্টিভ জানতে চাইছি। এইবার রামানুজের পার্সপেক্টিভটা কি প্রমাণানুপত্তি সম্পর্কে? রামানুজের পার্সপেক্টিভ মানে শঙ্করাচার্যের মতকে তিনি ডিনাই করছেন। হ্যাঁ, তিনি এটা কি বলছেন? এটা এটা তিনি বলছেন যে তোমার আহ, এই যে অবিদ্যা বিষয়ক জ্ঞানের কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণের দ্বারাই রামানুজের মতে এটা সিদ্ধ হয় না, ভাবরূপ অজ্ঞান সিদ্ধ হয় না কোনো প্রমাণের দ্বারা। তাহলে প্রমাণানুপত্তি শব্দটার সঠিক মানে যদি তুমি এটা বলো যে প্রমাণানুপত্তির ক্ষেত্রে কোন বাক্যটি যথার্থ, তাহলে এটা তোমাকে অবভিয়াসলি এটা বলে দিতে হবে যে রামানুজের মত আমরা জানতে চাইছি বাবা, অ্যাকর্ডিং টু রামানুজ। তাহলে তোমার সি ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু প্রমাণানুপত্তির তুমি যদি ব্যাখ্যা জানতে চাও যে প্রমাণানুপত্তি বলতে কি বোঝানো হয়েছে, তাহলে প্রমাণানুপত্তি বলতে কিন্তু এটাই বোঝানো হয় যে এই যে আমি যেটা বললাম, প্রমাণ স্বয়ং প্রমাণের দ্বারা সিদ্ধ হতে পারে না। দ্যাট ইজ প্রমাণানুপত্তি। এইবার তোমরা কি বলবে এবার বলো। ম্যাম ভুল গেছে, আমি বি করে এসেছিলাম, দুটো সি এটা দিয়েছে। কিন্তু প্রমাণানুপত্তির আনসার এখানে তাহলে বলা উচিত ছিল, কারণ শঙ্করাচার্যের মত অনুযায়ী এই বিষয়টা আলাদা। রামানুজের মত এখানে বলা উচিত ছিল যে অ্যাকর্ডিং টু রামানুজ হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু ফর প্রমাণানুপত্তি অ্যাকর্ডিং টু রামানুজ। কারণ প্রমাণানুপত্তি ইজ আ কনসেপ্ট, মানে এটা তোমরাও জেনে রাখো। হ্যাঁ, প্রমাণানুপত্তি ইজ আ কনসেপ্ট ইন ইন্ডিয়ান এপিস্টেমোলজি দ্যাট রেফার্স টু দ্য আইডিয়া দ্যাট দ্য মিনস অফ নলেজ অর প্রমাণও ক্যান নট বি প্রুভড অর এস্টাবলিশড বাই দেমসেলভস। ঠিক আছে, প্রমাণ স্বয়ং প্রমাণের দ্বারা কখনো সিদ্ধ হতে পারে না, এটাই প্রমাণানুপত্তির সঠিক যুক্তি বা ব্যাখ্যা। এবার তুমি যদি বলো অ্যাকর্ডিং টু রামানুজ, তবে আনসার হবে দেয়ার ইজ নো প্রমাণও ফর দ্য নলেজ অফ অবিদ্যা। তাহলে তো এটা বলে দেওয়া উচিত ছিল। এটাও কিন্তু কেউ চ্যালেঞ্জ করতে পারে, এটাও চ্যালেঞ্জ করতে পারে যে প্রশ্নটাই ভুল ছিল। হ্যাঁ, এটা প্রশ্নটাই ভুল ছিল, এটা সি আনসার তখনই হবে যদি এটা অ্যাকর্ডিং টু রামানুজ হয়, তবেই, নচেত হবে না। প্রমাণানুপত্তির মানে এটা নয়। প্রমাণানুপত্তির মানে প্রমাণ ইটসেলফ ক্যান নট বি প্রুভড। তা এখানে আমাকে তাহলে লিখে দেওয়া উচিত ছিল রামানুজ, তাহলে তো আমি বুঝতাম যে এটা রামানুজ রামানুজের পার্সপেক্টিভে আনসার হবে। এটা যদি শঙ্করাচার্যের পার্সপেক্টিভে আনসার হয় তাহলে তো এটা অন্য আনসার হবে। রামানুজ তো শঙ্করাচার্যের বিরোধিতা করেছেন। হ্যাঁ, তিনি তখন শঙ্করাচার্যের বিরোধিতা করে এটা বলছেন, হ্যাঁ, যে কোনো প্রমাণের দ্বারাই, মানে প্রত্যক্ষ অনুমান কোনো প্রমাণের দ্বারাই শঙ্কর সমর্থিত ভাবরূপ অজ্ঞানের প্রতীতি হয় না। এই জন্য অবিদ্যা হচ্ছে অসিদ্ধ। অবিদ্যা কেন অসিদ্ধ? কারণ এর কোনো প্রমাণ নেই। এটা তো অ্যাকর্ডিং টু রামানুজ, এটা চ্যালেঞ্জ হতে পারে, এটা অন্যভাবে প্রশ্নটা চ্যালেঞ্জ হতে পারে, মানে পর্ষদের প্রশ্নটার, যে আপনারা কি জানতে চেয়েছেন এখানে, রামানুজ সম্পর্কে মত জানতে চেয়েছেন। তাহলে প্রমাণানুপত্তির সঠিক ব্যাখ্যা তো এটা যে প্রমাণ ইটসেলফ ক্যান নট বি প্রুভড। এবার এটা আমি কি বলবো বলো, এটা তুমি যদি এখানে নিজের মতো করে অ্যাড করে নাও যে অ্যাকর্ডিং টু রামানুজ, এটা রামানুজ যদি তুমি করো, রামানুজা, মানে নিজে যদি ধরে নাও, তুই যদি ধরেই নাও পর্ষদ সঠিক আনসার দিয়েছে, তাহলে অ্যাকর্ডিং টু রামানুজ পর্ষদ সঠিক আনসার দিয়েছে। দেয়ার ইজ নো প্রমাণও ফর দ্য নলেজ অফ অবিদ্যা। অবিদ্যা কোনোভাবেই সিদ্ধ নয়, কারণ অবিদ্যা কোনো প্রমাণের দ্বারাই সিদ্ধ নয়। শঙ্করাচার্য আবার এর বিরোধিতা করেছেন, তাহলে তো এটা দেওয়া উচিত ছিল না কার সম্পর্কে এটা জানতে চাইছে তারা। তাহলে এই অনুযায়ী তুমি যদি ধরো মানে রামানুজ হিসাবে ধরলে সি ইজ দ্য কারেক্ট আনসার। আর রামানুজকে তুমি যদি এখান থেকে বাদ দিয়ে দাও পুরো, তুমি যদি বলো যে প্রমাণানুপত্তির মানে কি, প্রমাণানুপত্তির মানেই হচ্ছে প্রমাণ ইটসেলফ ক্যান নট বি প্রুভড, প্রমাণ স্বয়ং প্রমাণের দ্বারা সিদ্ধ হয় না, তাহলে কি বলবো বল। আমি আলোচনা করে দিলাম, এবার তোমরা এটা যুক্তিগ্রাহ্যভাবে প্রতিষ্ঠা করবে। স্বরাজ, এইটা এটা আনসার দিয়েছে পর্ষদ স্বরাজের। হোয়াট ডাজ কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য মিনস when he speaks of স্বরাজ in ideas? হ্যাঁ, one free oneself from political dominance, one free oneself from cultural subjection, হ্যাঁ, আর one free oneself from the web of superstitions and all of the above। আমি এখানে উত্তর করেছিলাম উপরের সবকটি, আর পর্ষদ এটার আনসার করেছে যে তোমার একটা 1 নাম্বার এ তো আনসার করেছে, তাই তো, তাই তো বলছো? হ্যাঁ ম্যাম। এ আনসার করেছে, এটা পর্ষদ ভুল আনসার করেছে আমার মতে। এটা আমার মতে পর্ষদের আনসার ভুল।
তার কারণই হচ্ছে এটা যে কেসি ভট্টাচার্য ডিসকাস স্বরাজ অ্যাজ সেলফ ডিটারমিনেশন ইন পলিটিক্স। এটা ঠিক কথা, নিজেকে রাজনৈতিক আধিপত্য থেকে মুক্ত করা, উইথ পার্টিকুলারলি এমফাসিস অন what he calls Swaraj in ideas wherein one free himself from the cultural subjection. স্পেসিফিক্যালি তিনি বলেছেন এটা উত্তর অল অফ দ্য অ্যাবভই হবে, এটার উত্তর এ হবে না। নিজেকে সাংস্কৃতিক বশ্যতা থেকে মুক্ত করা, কুসংস্কার, সুপারস্টিশনস, তোমরা যারা আমার কাছে পড়েছো তোমরা তো জানো এটা। তারা কখন এই প্রসঙ্গগুলো আলোচনা করছেন? স্বরাজের প্রসঙ্গটা গান্ধীজি নিজে স্বরাজ নিয়ে আলোচনা করেছেন। সমস্ত রকম গান্ধীজি কি বলছেন? স্বরাজ মানে সমস্ত রকম বশ্যতা থেকে মুক্তি, নিজেকে নিজের ইন্দ্রিয়ের জাল থেকে নিজেকে নিজে মুক্ত করা, এটাকে তিনি স্বরাজ বলছেন। তিনি রাজনৈতিক বশ্যতা স্বীকার করা থেকে নিজেকে মুক্ত হতে বলছেন, সুপারস্টিশনস থেকে নিজেকে মুক্ত হতে বলছেন, ইংরেজদের থেকে নিজেকে মুক্ত হতে বলছেন। তো স্বরাজ মানে কখনোই কোনো দার্শনিক এটা বলতে পারে না ওয়ান ফ্রি ওয়ান সেলফ ফ্রম দ্য পলিটিক্যাল ডমিনেন্স, শুধুমাত্র নিজেকে রাজনৈতিক আধিপত্য থেকে মুক্ত করা। দিস ইজ নট স্বরাজ। স্বরাজ মানে হচ্ছে স্বাধীনতা। নিজেকে আগে নিজেকে যদি আমি স্বাধীন না করতে পারি, ইন্দ্রিয়ের বশ্যতা থেকে যদি নিজেকে নিজে মুক্ত না করতে পারি, সুপারস্টিশনস থেকে কুসংস্কার থেকে নিজেকে নিজে যদি মুক্ত না করতে পারি, রাজনৈতিক আধিপত্য শুরু হবে স্বরাজ। আই থিঙ্ক, আমার ধারণা, আমার ব্যক্তিগত অভিমত, আমি বই দেখিনি যদিও, মানে আমি কেসি ভট্টাচার্য পুরোপুরি ভাবে পড়ে দেখার সুযোগ পাইনি, কিন্তু আমি একদম 100% আমার ধারণা এটার আনসার ডি হবে, এটার আনসার কখনোই এ হবে না। মানে তোমরা যারা পড়েছো তোমাদের কি মনে হয়? তোমরা যারা আমার কাছে দীর্ঘদিন ধরে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি পড়ছো, জানছো, যদিও কেসি ভট্টাচার্য আমাদের কমপ্লিট হয়নি, তবু আমরা যা পড়েছি সেখান থেকে তোমরা কি রিলেট করতে পারছো? কোন আনসারটাকে রিলেট করছো একটু বলবে? স্বরাজ মানে ম্যাম কে এটা বল? তো ডি মনে হচ্ছে, কারণ এই তিনটেই ঠিক, তিনটে একদম, অপশন। একদম। এখানে বলেও দিচ্ছে একটা জায়গায়, আমি গুগলে সার্চও করলাম, একটা জায়গাতে বলে দিচ্ছে যে কেসি ভট্টাচার্য ডিসকাস স্বরাজ or self-determination in politics with particularly emphasis on what he calls Swaraj in ideas wherein one free himself from the cultural subjection. নিজেকে সাংস্কৃতিক বশ্যতা থেকে মুক্ত করা, কুসংস্কারের জাল থেকে মুক্ত করা, দ্যাট ইজ কল স্বরাজ। তাই যদি হয়, আমি যদি ধরেও নিজে সাংস্কৃতিক বশ্যতা থেকে মুক্ত করা যদি স্বরাজ হয়, এ আর বি যদি সঠিক আনসার হয়, একসাথে করতে গেলে তোমাকে উপরের সবকটি সঠিক আনসার হবে। আর স্বরাজ যার কনসেপ্ট, মানে স্বামী, তোমার হচ্ছে মহাত্মা গান্ধী, তিনি তো সবকিছুর জাল থেকে নিজেকে মুক্ত করতে বলেছেন, ইনক্লুডিং নিজের ইন্দ্রিয়ের বশ্যতা থেকে নিজেকে মুক্ত করতে বলেছেন। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ স্বরাজ। ডি, সত্তরের ডি ইজ দ্য কারেক্ট আনসার, নট এ। হতেই পারে না এ কারেক্ট আনসার, হতেই পারে না। এটাকে তোমরা চ্যালেঞ্জ করতে পারো, যদি আমি বই খুলে দেখার খুব বেশি সুযোগ পাইনি। যা দেবে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি ইয়ে থেকেই দেবেন আশা করি, বসন্ত কুমার লাল থেকে। হ্যাঁ, তো দেখে নিতে পারো একবার। আমি তো এটা মোটামুটি আমার 99.99999% আমি কনফিডেন্ট যে উপরে সবকটি, 0.1% যদি আমি ভুল হয়ে থাকি, ভুল তো আমি হতেই পারি ধরো। যারা প্রশ্ন করেছেন তারা অনেক, যারা মানে যারা প্রফেসর লেভেলের মানুষ তারা প্রশ্ন করেছেন, সুতরাং তারা ভুল কম করবেন আমি আশা রাখি। কিন্তু আমি কনফিডেন্টলি মোটামুটি বলছি যে উপরের সবকটি আনসার হবে স্বরাজের কনসেপ্ট অনুযায়ী। হলো এইটা, এইটা তোমার পর্ষদের আনসার সঠিক মনে হচ্ছে আমার। ঠিক আছে। হোয়াট ইজ দণ্ডনীতি? যদিও প্রশাসনিক ব্যবস্থায় যে মানে সবকিছু ঠিক মতো পরিচালনা করা, কেউ যদি কোনো ভুল কাজ করে তাকে শাস্তি প্রদান করা, কিন্তু দ্য আর্ট অফ গভর্নেন্স অর দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশনও তুমি দণ্ডনীতিকে বলতে পারো। মানে আমার আমার আমি যদি পর্ষদের আনসারটাকে বিবেচনা করি, সেই বিবেচনা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে এর আনসারটা মোস্ট পারফেক্ট হতেও পারে, ধরো দণ্ডনীতি। হ্যাঁ, এটা হতে পারে আনসার, এটাই হবে দ্য আর্ট অফ গভর্নেন্স। কিন্তু দণ্ডনীতি মানে কিন্তু পানিশমেন্ট থিওরি অ্যান্ড ফোর্স টু মেনটেন্স অর্ডার অ্যান্ড টু অ্যাচিভ পলিটিক্যাল গোল, দ্যাট ইজ কল্ড দ্য দণ্ডনীতি। হ্যাঁ, ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য আর্ট অফ পানিশমেন্ট। দণ্ডনীতিকে কিন্তু বলে এটা, জানো তো, দ্য আর্ট অফ পানিশমেন্ট অ্যান্ড দ্য সায়েন্স অফ পলিটিক্স, দণ্ডনীতি। মানে দ্য কিং ইজ এক্সপেক্টেড টু ইউজ দণ্ডনীতি টু পানিশ দ্য উইকড অর দ্য প্রোটেক্ট দ্য ভালনারেবল। এটা কিন্তু দণ্ডনীতি।
তাহলে শাসন শৈলীর মধ্যে শাস্তি একটা, ওটাও তো ইনক্লুডেড, মানে শাসনের মধ্যে তো সবকিছু ইনক্লুডেড থাকছে। তার মধ্যে শাস্তিটা তো অলরেডি ইনক্লুডেড, তাছাড়াও আরো কিভাবে দেশ পরিচালিত হবে এইসব সব একদম শাসন শৈলীর মধ্যে ইনক্লুডেড। সেক্ষেত্রে কি বুঝতে পারছি না। দণ্ডনীতি ইজ আ সায়েন্স অফ পলিটিক্স, মানে দণ্ডনীতি ইজ আ দণ্ডনীতি অলসো নোন অ্যাজ আর্ট অফ পানিশমেন্ট অর দ্য সায়েন্স অফ পলিটিক্স। হ্যাঁ, দণ্ডনীতি সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, দ্য আর্ট অফ গভর্নেন্স। পড়তে পারো, ম্যাম, পড়তে পারো। দণ্ডনীতি দণ্ডনীতি মানেই তো শাস্তি সংক্রান্তই প্রশাসনিক মানে এটা আপনি মনে পড়ানোর সময় তো মনে হয় এরকমই বলেছিলেন আপনি। হুম, আমি তো পড়িয়েছি কতবার করে, দণ্ডনীতি এসছে ধর কনসেপ্টটা। হ্যাঁ, সব জায়গায় কিন্তু দণ্ডনীতি মানে তো শাস্তি সংক্রান্তই, মানে এটা তো পানিশমেন্ট হওয়া উচিত সেইটা। আমি যদি, মানে আমি একটু ধরো, আমি বইতেও দেখেছি, ধরো আমি যদি এআইতেও যখন সার্চ করছি, ধরো দণ্ডনীতি ইজ আ স্টাডি। হ্যাঁ, এটা কিন্তু তোমার বলছে পানিশমেন্টেরই এটা থিওরি বেসিক্যালি, দণ্ডনীতি। হুম। এবার কি করবে বলো তো, এত মানে একটা বিষয়, দ্য আর্ট অফ পানিশমেন্ট, দণ্ডনীতি ইজ দ্য আর্ট অফ পানিশমেন্ট, মানে দেশকে প্রোটেক্ট করার জন্য, শত্রুর হাত থেকে দেশকে বাঁচানোর জন্য। হ্যাঁ, দুর্বল ব্যক্তিদের, যারা সমাজে প্রতারক ব্যক্তি, তাদেরকে শাস্তি দেওয়ার জন্যই কিন্তু দণ্ডনীতি। এবার ব্যাপক অর্থে তুমি যদি দণ্ডনীতিকে ধরো, ব্যাপক অর্থে, হ্যাঁ, ম্যাম, মনে দণ্ডের আছে সাহায্যে এটাই তো একটা কিছু বলেছিলেন যে পড়িয়েছিলাম মৌমিতা, দেখবে দণ্ডনীতি পড়াতে গিয়ে, যখন আমি প্রথম দণ্ডনীতি পড়াচ্ছিলাম, তখন আমি বলেছিলাম, হ্যাঁ, যে অ্যাকুইজিশন অফ আনঅ্যাকুয়ার্ড, হ্যাঁ, প্রিজার্ভেশন অফ দ্য অ্যাকুয়ার্ড, আগমেন্টেশন অফ দ্য প্রিজার্ভড অ্যান্ড দ্য ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ দ্য আগমেন্টেড, হ্যাঁ, দণ্ডনীতি অফ কৌটিল্য। তুমি যদি ম্যাম, খুবই আপনি ব্যাপক এটাও অর্থে বলো। বলেছিলেন যে রাজার মানে দণ্ডের সাহায্যেই হচ্ছে মানে শাসন করবেন বা রাজ্যকে। তো দণ্ড এখানে এই জন্যই তো এটা পানিশমেন্ট থিওরি, যাতে ওই মানে কি শাস্তি সংক্রান্তই নীতি তো হওয়া উচিত এটা। বেসিক্যালি কিন্তু, মানে দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য পানিশমেন্টই হওয়া উচিত কিন্তু এটা। এবার দেখো, ব্যাপক অর্থে তুমি যদি ধরো, দ্য আর্ট অফ গভর্নেন্স অ্যান্ড দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু শুধু কি দণ্ডনীতির মাধ্যমেই পুরো শাসন শৈলী পরিচালনা হবে? এই জন্য শুধুমাত্র দণ্ডনীতির দ্বারাই কি সেটা হবে? দণ্ডনীতির মধ্যেই সব বলা আছে তা তো না। দণ্ডনীতির মধ্যে তো শুধুমাত্র শাস্তি সংক্রান্ত বিষয়গুলো আলোচনা রয়েছে। যদিও এটা একটা একদম ম্যাম, হ্যাঁ, একদম ম্যাম। আর্ট অফ গভর্নেন্স, সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু সব টোটাল সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন কি দণ্ডনীতির মধ্যে আছে? তা তো নয়। ঠিক আছে, এবার কি বলি বলো, এটাকে বলছে সায়েন্স অফ পলিটি, মানে দণ্ডনীতিকে বলছে সায়েন্স অফ পলিটি। হ্যাঁ, তো কি বলি বলো এটার আনসার? তুমি যদি ম্যাম, দণ্ডনীতি class- কিন্তু ম্যাম হ্যাঁ, আর্ট অফ অ্যাকুইজিশন, প্রিজার্ভেশন, প্রিভেন্টেশন এন্ড আর্গুমেন্টেশন এগুলোকেও কিন্তু বোঝাচ্ছে। তার মানে তো গভর্নেন্স এর মধ্যেও তো পড়ছে জিনিসটা, মানে সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও পড়ছে। এটা আপনি কৌটিল্যের বই যখন পড়াছিলেন তখন একবার বলেছিলেন কিন্তু ম্যাম এই দণ্ডনীতি সম্পর্কে। করছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি কিন্তু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ পানিশমেন্টই দণ্ডনীতি। কিন্তু ওই যে বললাম, আমি যদি ব্যাপক অর্থে বলি, ব্যাপক অর্থে একদম, তাহলে বলো, হ্যাঁ তাহলে ম্যাম। তো অনুযায়ী, সে অনুযায়ী যে দ্য আর্ট অফ গভর্নেন্স আর দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাপক অর্থে সব কিছুকে ইনক্লুড করে ধরে নিয়ে তুমি যদি বলো দ্য আর্ট অফ গভর্নেন্স অ্যান্ড দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু দণ্ডনীতি কিন্তু তোমার দ্য আর্ট অফ পানিশমেন্ট কিন্তু দণ্ডনীতি। এবার কি করবে বলো, একদম কাছাকাছি কাছাকাছি আনসার। হ্যাঁ, এটা একদম কোনটা করবে, কিভাবে চ্যালেঞ্জ করবে, কি করে বলি বলো, এটা আমি বলতে পারি এইটুকু যে হতে পারে আনসার এটা, ব্যাপক অর্থে দ্য আর্ট অফ গভর্নেন্স অ্যান্ড দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন। এটাই মনে হচ্ছে। হলো? এইটা কি করেছো তোমরা, 75 নাম্বারটা পেট্রিলিনিয়াল হবে না আনসারটা? এটা ম্যাম, কি? এ হবে তো। কেন? ম্যাম, এটা আমিও যে পুরোপুরি জানি না, কিন্তু আমি যেটা আপনি একবার গুগলে সার্চ করেও দেখতে পারেন।
পেট্রোনমিকেরই কিন্তু এটাই বেঁধেছে, পিতার নাম মানে উত্তরাধিকার সূত্রে যে আমরা যে পিতার নামটা পেয়ে থাকি। Patronymic refers to a naming convention in which the person's name is based on his father's name. ও পিতার নাম অর্জন করেন। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড একটু দাঁড়াও। পেট্রিলিনিয়াল মানে হচ্ছে সোশ্যাল সিস্টেম ইন হুইচ ফ্যামিলি রিলেশনশিপ অ্যান্ড ইনহেরেন্স আর ট্রেসড থ্রু দ্য পেটার্নাল লাইন, মানে উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে সে সবকিছু পায়। সেটা ফাদার্স নেম, প্রপার্টি, সোশ্যাল স্ট্যাটাস সবকিছু সে পায়। আবারও বলছি, আমি উত্তর করেছিলাম এখানে পেট্রিলিনিয়াল, আর পেট্রিনিমিকটা হচ্ছে পর্ষদ আনসার করেছে। ঠিক আছে, আমি একটু বলি হোয়াট ইজ কল্ড পেট্রিলিনিয়াল। Patrilineal refers to a social system in which family relationship and inheritance are traced through a paternal line, meaning that children inherit their father's name, property, and social status. মানে in a patrilineal family, the family name and lineage are passed down from father to son. উত্তরাধিকার সূত্রে পিতার শুধু নাম না, শুধু নাম থেকে শুরু করে প্রপার্টি থেকে শুরু করে সোশ্যাল স্ট্যাটাস থেকে শুরু করে সে সবকিছু বাবার কাছ থেকে পায়। হ্যাঁ, আর পেট্রোনিমিক রেফার্স টু আ নেমিং কনভেনশন ইন হুইচ আ নামটা পার্সনস নেম ইজ বেসড অন দেয়ার ফাদার্স নেম। কোনো একজন শুধুমাত্র তার নাম, ফাদারের নামের থেকে সে পায়। But it does not necessarily imply a specific family structure. But মানে এটা কোনো ফ্যামিলি স্ট্রাকচারকে ডিফাইন করে না। হ্যাঁ, পেট্রিলিনিয়াল ফ্যামিলি স্ট্রাকচারকে ডিফাইন করে না, কিন্তু পিতার কাছ থেকে সে শুধু নামটাই অর্জন করে। কিন্তু সোশ্যাল স্ট্রাকচার যে সবটাই পিতার থেকে আসে পেট্রিলিনিয়ালের মতো তা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে মানে তুমি যদি শুধু এইটুকুকে ধরো, হ্যাঁ শুধু এইটুকুকে, নামই শুধু পায়, এটা অন্য কোনো বলছে যে পায় শুধু নেম, এখানে উল্লেখ তো শুধু, করবেন। মানে অনলি নেমকে যদি তুমি আইডেন্টিফাই করো তাহলে পেট্রোনিমিক হবে। অনলি নেম, নট সোশ্যাল স্ট্রাকচার। ঠিক আছে, নট সোশ্যাল স্ট্রাকচার, ফ্যামিলি স্ট্রাকচার। কিন্তু পেট্রিলিনিয়ালি, কিন্তু মানে এই অনুযায়ী আমি আমি বলছি যেটা পেট্রিলিনিয়ালি কিন্তু মোস্ট পারফেক্ট আনসার, মানে যে ফ্যামিলি সবকিছু বাবার থেকেই সবটা আসে, সেটা নেম আসে এর মধ্যে, কিন্তু নেমটাও ইনক্লুডেড পেট্রিলিনিয়ালের মধ্যে। নেম আসে, প্রপার্টি আসে, সোশ্যাল স্ট্যাটাস আসে। হ্যাঁ, পেট্রিলিনিয়াল ফ্যামিলি, the family name and lineage are passed down from father to son. বাবার থেকে ছেলের কাছে আসে সবকিছু, নাম আসে, প্রপার্টি আসে, সোশ্যাল স্ট্যাটাস আসে, সবকিছু আসে। এর মধ্যে কিন্তু নেমটাও ইনক্লুডেড। আর এখানে শুধু নেমটাই আছে, শুধু অনলি নেম, পেট্রোনিমিক। হ্যাঁ, আর এখানে নেম সহকারে বাকি সবকিছু আছে পেট্রিলিনিয়ালের। হ্যাঁ, উত্তরাধিকার বলে শুধু বেতার নামই অর্জন করে। কিন্তু দেখো কতটা কাছাকাছির আনসার দেখেছো, পেট্রিলিনিয়ালের মধ্যেও কিন্তু নামটা অর্জন করে পিতার থেকে, কিন্তু উত্তরাধিকারে নাম তো অর্জন করে, তার সাথে আরো কিছু অর্জন করে। আর পেট্রিনিমিকের মধ্যে শুধুই নাম অর্জন করে, আর কিছুই অর্জন করে না। মানে করতেও পারে, সে নাও করতে পারে, মানে ডাউট আছে, সে করতেও পারে নাও করতে পারে। পেট্রিনিমিকের মধ্যে কখনো স্পেসিফিক্যালি এটা বলা যাবে না যে হচ্ছে সে ফ্যামিলি স্ট্রাকচারটাও বাবার থেকে সানের কাছে যে ফলো করছে সেটা বলা যাবে না। এবার কি আনসার করবে কর, আমার কাছে মানে প্রশ্নটা, মানে আমি হলে পেট্রিলিনিয়ালই আনসার করব, পেট্রিলিনিয়াল সোসাইটি। তাহলে এখানে বলতে পারতো উত্তরাধিকার বলে শুধু পিতার নাম অর্জন করে, তার কারণ হচ্ছে এই উত্তরটা ভুল তো নয়, পেট্রিলিনিয়াল তো ভুল আনসার নয়। সত্যি তো পেট্রিলিনিয়ালেও সে পিতার নামটা অর্জন করে, নাম অর্জন করে, প্রপার্টি অর্জন করে, সবটাই অর্জন করেছে পিতার কাছ থেকে, সোশ্যাল স্ট্যাটাস অর্জন করে। স্ক্রিনে কেউ দাগ দিও না সায়নী, স্ক্রিনে কেউ দাগ দিও না। ঠিক আছে, নাম, প্রপার্টি, সোশ্যাল স্ট্যাটাস সবই সে পেট্রিলিনিয়াল সোসাইটিতে পায়। এবার কি করবে এবার বলো, আমি কি বলি বলো এটার আনসার? চ্যালেঞ্জ করতে বলবো কি বলবো না, বা আমি কি বলবো, আমি এটা কিছু উত্তর করবো না। আমি হলেও এটা উত্তর এটা করে আসতাম, পেট্রিলিনিয়াল সোসাইটি মোস্ট পারফেক্ট আনসার। এবার পেট্রিনিমিক শুধু পিতার নাম অর্জন করে, তাহলে এখানে বলতে পারতো শুধু, শুধু পিতার নামটাই অর্জন করে,
সোশ্যাল স্ট্যাটাস পায় না বা কিছু পায় না, ফ্যামিলি স্ট্রাকচার জানতে পারা যায় না, তাহলে এটা বলতে পারত, এটা তো বলেনি। বলো এবার আমি কি বলি? কি বলি বলো? নেম, শুধু নেম বললে, শুধু পেট্রোনিমি, শুধু নেম করো, পেট্রোনিমি কি করো, পর্ষদের আনসারটাকেই কারেক্ট বলে বিবেচনা করো, নিজেদেরটাকে ভুল। কিন্তু তুমি ভুল নও, পেট্রোলিনিয়ালের মধ্যেও নাম কিন্তু আসে। কেউ যদি এটাকে কেটে দেয়, কাটতে পারবে না, প্রশ্নটাই ভুল ছিল, প্রশ্নটাকে আরো ঠিক করে দিতে পারতো, রেকটিফাই করে দিতে পারতো। এইটা আমি ভুল করেছিলাম, এটা আমি জানি, কারণ আমি যখনই করেছি, মানে আমি তখনই ধরো আইডেন্টিফাই করতে পেরেছি, ইউটিউবে দুই একজন জানিয়েছে যে ম্যাডাম একটু একটু ভুল হয়ে গেল, আমি একদম ভুল হয়েছিল আমার আনসারটা করা। এই যে সাম অথার্স আর নট ইন্টেলিজেন্ট, তাই তো, বিবর্তন, আবর্তন আর বিবর্তন করতে তো বলেছে সমবিবর্তন, তাই না? পর্ষদের আনসারটাই তো ঠিক আনসার আছে। হ্যাঁ ম্যাম, ই থেকে ওই হ্যাঁ, হবে। আমি তো ভুল করেছি, আমি সেখানে কিভাবে হঠাৎ করে সাডেন আমার কিছু এই নয়টাকে ভয় হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, এটা সি আনসার ইজ দ্য কারেক্ট আনসার, এটা আমি 100% ভুল করেছি। আমি তখনই আইডেন্টিফাই করেছিলাম, এবং আমি সব লাভ রিয়াক্টও দিয়েছিলাম, আমি বলেছিলাম যে ঠিক বলেছো, আমার কোথা থেকে মিস হয়ে গেছে এটা। হ্যাঁ, এটা বিবর্তন আবর্তন বিবর্তন যখন করবে, তখন তো এটাই হবে, সাম নন ইন্টেলিজেন্ট আর নট নন অথার্স, এটাই তো হবে, আমারটা তো হবে না কখনো, হবেই না, কোনোদিনই হবে না। নট থাকলে কি করে আর হয়ে যাবে এখানে, বিবর্তন করে আবর্তন করে বিবর্তন করে না, এটাই হবে, সি ইজ দ্য কারেক্ট আনসার, 80। এইবার এইটা 93, চুজ দ্য ফলস স্টেটমেন্ট ইন দ্য কনটেক্সট অফ মাধব ফিলোসফি। অলরেডি আমি মাধবের বই নিয়ে বসে আছি, চন্দ্রধর শর্মার বইটা খুলে বসে আছি মাধব দর্শন তোমাদেরকে বলার জন্য। ঠিক আছে, এটাতে আমি কি বলেছিলাম আনসার? চুজ দ্য ফলস স্টেটমেন্ট, মাধবের দর্শনে ফলস স্টেটমেন্টকে চুজ করতে বলেছে, ফলস স্টেটমেন্ট যেটা, যেটা মাধব বলেনি। হ্যাঁ, এখানে পর্ষদ ঈশ্বর প্রকৃতিকে সৃষ্টি করেছেন, এটা কি পর্ষদের উত্তর ছিল? বিটা হ্যাঁ ম্যাম, বিটা করা ছিল দেখে। কেমন করে করা থাকে? গড ইজ দ্য ক্রিয়েটার, আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি। Madhavo, like Ramanuj, believes in God and souls and matter as the three entities which are eternal and absolutely real, through souls and matter are absolutely dependent on God. God alone is independent. He possesses infinitely good qualities. Existence, knowledge, and bliss are constitute his essence. He is the creator, he is the preserver, and he is the destroyer of this universe. হুম? কি করে আনসারটা ঠিক হয়? কি করে ঠিক হয়? এটা তো এটা নয়। এইবার প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ, মানে তোমরা কিছু বলবে এই প্রসঙ্গে, বলো একটুখানি। মাধবের দর্শনে, মধ্যের দর্শনে, হ্যাঁ, মাধব না, মধ্যের দর্শনে ঈশ্বর তো প্রকৃতিকে সৃষ্টি করেছেন, হি ইজ দ্য ক্রিয়েটার, প্রিজার্ভার অ্যান্ড ডেস্ট্রয়ার অফ দিস ইউনিভার্স। ইউনিভার্স মানে জগৎ, মানে প্রকৃতিকে আমি যদি জগৎ অর্থে ধরি, তাহলে তো ঈশ্বর জগৎকে সৃষ্টি করেছেন, লেখাই তো আছে। তোমরা যদি কেউ এই মুহূর্তে এই ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি সিডি শর্মার বইটা বের করো, 373 পেজে এটা লেখা আছে, তিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ ম্যাম, বিটা কোনোভাবেই সঠিক অ্যান্সার হবে না। এইবার মানে এটা এইবার হবে। প্রশ্নটা হচ্ছে যে আমি যেটা বলেছি, সাযুজ্য হলো মুক্তিজীবের দ্বারা প্রাপ্ত সর্বোচ্চ আনন্দ। হ্যাঁ, সর্বোচ্চ আনন্দ এটা ছিল না, ঠিক আছে, মধ্য এটাকে ডিফাইন করেছেন অন্যভাবে পুরো বিষয়টা, সেটাও আমি খুঁজে বার করেছি, 374 পেজের লাস্টে লেখা আছে সাযুজ্য নিয়ে। হ্যাঁ, এই দেখো এইখানে, মাধব এমফাসাইজেস দ্য ডিফারেন্স অফ দ্য লিবারেটেড সোল অ্যান্ড গড। কোথায় গেল লাইনগুলো? হ্যাঁ, এই যে, হ্যাঁ, the bliss enjoyed by the redeemed souls is fourfold. শালোক্য or the residence in the same place with God. শালোক্য মানে একই লোকে অবস্থান করা, residence with God. সামীপ্য or the nearness to God.
Sharupor having the external form like that of God, and Sajujjo, or the entering into the body of God and partially sharing his bliss with him, partially. Thus, though according to Ramanuj, the liberated soul enjoys the full bliss of realization of Brahma, হ্যাঁ, কিন্তু মাধবও বলছে এখানে তুমি সর্বোচ্চ আনন্দ পাও না, তুমি পার্শিয়াল ব্লিস লাভ করো, সাজুজ্য, only partial bliss of the Brahma, not become the similar of Brahma, partial bliss. তাহলে এটা আমি কি করে কি বলবো? হ্যাঁ ম্যাম, এখানেই তো পার্থক্য ছিল না রামানুজার মধ্যের সঙ্গে। রামানুজ এটাকে ফুল ব্লিস বলেছিলেন, হ্যাঁ, সাযুজ্যের এটা। আরে আর পার্শিয়াল মধ্য ব্লিস এটাকে বলেছেন, হ্যাঁ পার্শিয়ালি বলেছেন। পার্শিয়ালি বলেছেন। এটাই ফলস হবে। তাহলে তবু এটা হ্যাঁ, হতে পারে, কিন্তু আর কোনো উত্তরই হবে না আর কি, ভুল ঈশ্বর দেওয়া তো, আছে। আমি তো এখানে বলে দিলাম, তোমার লাইন তুলে বলে দিলাম, আমি তো বই দেখছি, ধরো অথেন্টিক বই দেখছি, আমি তো কোনো নোট মেটেরিয়াল পড়ে বলছি না। হ্যাঁ, তো বলে তো দিচ্ছেন যে হচ্ছে গড ইজ দ্য ক্রিয়েটার, প্রিজার্ভার অ্যান্ড ডেস্ট্রয়ার অফ দিস ইউনিভার্স, বলে তো দিচ্ছেন, এইটাই ম্যাম, উত্তর হবে। সাজুজ্য, ম্যাম, হ্যাঁ বলো। বলছি মানে মধ্য এটাও তো বলেছিল যে ঈশ্বর প্রকৃতির দ্বারা হচ্ছে জগৎকে সৃষ্টি করেছে, তাই জন্য মানে রামানুজের সাথে যেটা মধ্যের পার্থক্য হয়ে যাচ্ছে, রামানুজ ঈশ্বরকে জগতের মানে নিমিত্ত কারণ এবং উপাদান কারণ দুটোই বলেছে, কিন্তু মধ্য প্রকৃতিকে উপাদান কারণ বলেছে এবং ঈশ্বরকে নিমিত্ত কারণ বলেছেন দাঁড়া, জগতের। আমি একবার চেক করছি, দাঁড়া। হ্যাঁ ম্যাম, দেখুন আছে, এটা লেখা আছে ওই বইতে। মানে আমি ওই জন্যই তোমাকে বারবার বলছি যে হচ্ছে জগৎ এবং প্রকৃতি, হ্যাঁ, প্রকৃতিকে তো জগৎ সে অর্থে ধরা যাবে না বাবা, প্রকৃতি থেকে জগৎ তৈরি হয়েছে। হ্যাঁ, মধ্য প্রকৃতির দ্বারা জগৎকে সৃষ্টি করেছে বলেছে। ভুলে গেছি আমি এই জায়গাটা, কোথায় আছে গো মমিতা এটা? ম্যাম, বইটা একটুখানি দেখছি, কিন্তু মানে যেটা আমি একটু পড়ে আপনাকে শোনাতে পারি, যেটা আমার খাতায় লেখা আছে, এই মুহূর্তে আমার সামনে আছে, আমি এটা তোমার কাছ দেখাতে। থেকেই লেখা আছে না ওটা? হ্যাঁ হ্যাঁ, আমার কাছেই লেখা আছে ওটা। মানে তাহলে আপনার ক্লাসে ম্যাম আপনি পড়িয়েছিলেন এটা, সেটাই লেখা আছে। হ্যাঁ, God as only the efficient cause of this world and not its material cause, which uh, uh, which is Prakriti. God create the world out of the Prakriti. হুম, প্রকৃতি থেকে সৃষ্টি করেছে, সুতরাং ঈশ্বর হ্যাঁ, প্রকৃতি থেকে সৃষ্টি করেছেন ওই না। জন্য ঈশ্বর, আউট অফ এই দ্য জন্য এই প্রকৃতি। জন্য আমার একটা টার্মে গন্ডগোল হচ্ছিল যে প্রকৃতি আর জগৎ তো এক না, ঈশ্বর প্রকৃতির দ্বারা জগৎকে তৈরি করেছেন, তাই না? জগতের হচ্ছেন তিনি ক্রিয়েটার, প্রিজার্ভার। হ্যাঁ, আরেকজন কেউ কিছু বলছিলে, বলো। ম্যাম 374 পেজে লেখা আছে এটা, এই লাইনটা, গড ক্রিয়েটস দ্য ওয়ার্ল্ড আউট অফ দ্য স্টাফ অফ প্রকৃতি। ব্যাস, তাহলে তো এটাই উত্তর হবে, বি ইজ দ্য কারেক্ট আনসার হবে। ম্যাম কিন্তু এটাও তো হবে, দুটোর মধ্যে তো। মানে কি বলবো বলো, সাজুজ্য সম্পর্কে তো আমি তোমাকে লাইন তুলে বলেই দিলাম, ধরো। হ্যাঁ, ঈশ্বর প্রকৃতিকে সৃষ্টি করেছেন, এটা ভুল, এটা অযথার্থ বাক্য। ঈশ্বর, আমি ওই যে বললাম, আমি টার্মটা ইয়ে হচ্ছিল যে প্রকৃতি আর জগৎ, প্রকৃতিকে তো তুমি জগৎ বলতে পারবে না, ঠিক আছে? ঈশ্বর প্রকৃতির দ্বারা জগৎকে তৈরি করেছে। হুম, এবার হচ্ছে, এবার সাজুজ্যটা আমি তোমাকে বললাম পার্শিয়াল ব্লিস, নট ফুল ব্লিস, ঠিক আছে? ফুল ব্লিস তো করেনি। হ্যাঁ, এবার এবার হাইয়েস্ট লেভেল তো বটেই, সেই দিক থেকে তুমি যদি বলো তাহলে তো ঠিক আছে। এবার কি করবে দেখো, এটাই হবে, এটাই করে দাও। ঈশ্বর প্রকৃতিকে সৃষ্টি করেছেন হবে না, গড ক্রিয়েটস দ্য ওয়ার্ল্ড হতে পারতো, গড ক্রিয়েটস প্রকৃতি হবে না। আমি এই জন্য বললাম, ওই যে প্রকৃতি শব্দটা নিয়ে আমার কাছে ডাউটস ছিল একটা, ধরো গড ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড, আমি তো পড়িয়েছি না মৌমিতা এই জায়গাটা? হ্যাঁ ম্যাম, আপনিই পড়িয়েছিলেন এটা, ওই এক মধ্যের হ্যাঁ, ক্লাস এই তো এই আমাদের তো এই তো একদম। এই তো এই তো গড রিগার্ড, হি রিগার্ডস গড অ্যাজ অনলি দ্য এফিশিয়েন্ট কজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট ইটস মেটেরিয়াল কজ, হুইচ ইজ প্রকৃতি। গড মানে প্রকৃতির মাধ্যমে জগৎকে সৃষ্টি করেছেন, গড ক্রিয়েটস দ্য ওয়ার্ল্ড, নট প্রকৃতি, আউট অফ দ্য স্টাফ অফ প্রকৃতি। হ্যাঁ, ঠিকই আছে, গড ক্রিয়েটস প্রকৃতি হবে না, কিন্তু এ নাম্বারটাও কিন্তু ঠিক নয়, এটা আমি বলবো।
পার্শিয়াল ব্লিসের ইয়ে যদি আমি ধরি তাহলে এই নাম্বারটাও কিন্তু ঠিক নয়, সাজুজ্য। partially sharing his bliss with him. Thus, according to Ramanuj, the liberated soul enjoys the full bliss of the realization of Brahma, which is homogeneous. হ্যাঁ, আর according to Madhava, even the most qualified soul, which is entitled to sajujjo, most qualified, হ্যাঁ, sajujjo form of liberation, can share only partial bliss of Brahma. তবুও বলতে পারো এটাই হচ্ছে সর্বোচ্চ আনন্দ। মানুষ ফুল পায় না, কখনো ফুল ব্লিস হয় না, পার্শিয়াল ব্লিসই হাইয়েস্ট ব্লিস, এই অর্থে তুমি যদি ধরো, এটা বলতে পারো। এটা আমার মনে হচ্ছে। এটা উত্তর কারেক্ট, এটাই রাখো, বিটাই রাখো কারেক্ট আনসার, আমি বলবো তাই। হ্যাঁ, এইটা, এটা কি, মাইন্ড ইজ অল পারভার্ডিং, মানে এই 95টার আনসার দ্য সাংখ্য যোগা। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। হুম, the Sankhya Yoga philosophy holds that mind is all pervading. They believe that Purusha is a pure consciousness. এটা নিয়ে তো কারোর কোনো আপত্তি নেই, আর নাম্বারটা পেয়ে যে পুরুষ ইজ পিওর কনসাসনেস। এবার সাংখ্যযোগ মাইন্ডকে অল পারভার্ডিং বলছে কিনা, তোমরা কি করছো, তোমরা কি বলছো? এটার খুব বেশি দেখার সুযোগ পাইনি, তোমরা এবার বলো যে তোমরা কি বলছো, বলো কি বলছো, দেখার সুযোগ পেয়েছো, দেখেছো তোমরা? ম্যাম এটা তো বি হবে, হ্যাঁ, বি হবে তো। সত্যি কি অল পারভার্ডিং বলেছে? আমার মনে নেই, এত কিছু পড়াতে গিয়ে আমার মনে নেই যে অল পারভার্ডিং বলেছেন কিনা মাইন্ডকে। মাইন্ড তো তাদের কাছে একটা ইন্দ্রিয়ই ছিল। হ্যাঁ, মাইন্ড তো তাদের কাছে একটা ইন্দ্রিয়ই ছিল। হ্যাঁ, কারণ আমার যত সম্ভব মনে পড়ছে মহৎ বুদ্ধি অহংকার, প্রকৃতি থেকে মহৎ বুদ্ধি অহংকার, হ্যাঁ, একাদশ ইন্দ্রিয়, পঞ্চতন্মাত্র, পঞ্চমহাভূত, এইরকম ভাবে ব্যাখ্যাটা ছিল সাংখ্য দর্শনে। এবার সাংখ্য যোগাতে মাইন্ডকে অল পারভার্টিং বলেছে কিনা আমার তো ধরো খেয়াল নেই, সত্যি সত্যি খেয়াল নেই, অনেকদিন আগে পড়িয়েছি বলে খেয়াল নেই। কিন্তু একটা জায়গায় আমি পেলাম মানস ওর মাইন্ড, হ্যাঁ, which arises from the সাত্ত্বিক অহংকার is a subtle or central sense organ। মানে ইয়ে বলছে, সাংখ্য দর্শন বলছে মানুষ আর মাইন্ড, আমি বলছি এটা সিডি শর্মার বইতে 160 পেজ থেকে আমি বলছি। হ্যাঁ, তো হচ্ছে, দাঁড়া বলছি। হ্যাঁ, মানুষ or mind which arises from the সাত্ত্বিক অহংকার is the subtle or central sense organ। এটা subtle, সূক্ষ্ম, it can come out contact with the several sense organs at the same time। According to ন্যায় বৈশেষিক school, মানস is eternal and atomic and cannot come into contact with several sense organ stimulously, but according to Shankho it is neither eternal nor atomic। Mind is not eternal, mind is not atomic, it is made up of parts and so can come into contact with the different senses stimulously। এটাকে কি বলে আমি অল পারভার্টিং এর জায়গাটা আমি খুঁজে পাইনি। এখানে কিন্তু তারা সাংখ্য দর্শনের বিরোধিতা করে তারা এটা বলছেন যে মাইন্ড ইজ নট ইটার্নাল, মাইন্ড ইজ নট অ্যাটমিক। আর এখানে বলছে মাইন্ড ইজ অল পারভার্টিং, সর্বব্যাপী, সর্বব্যাপী হচ্ছে মাইন্ডকে বলছে। বা কি বলবে তোমরা, বলো এবার। পুরুষ হচ্ছে শুদ্ধ চৈতন্য মেনে নিলাম, মন তো একাদশ ইন্দ্রিয়েরই একটা পার্ট ছিল হচ্ছে মন। এবং তারা বলছে যে ন্যায় বৈশেষিকের মতের বিরোধিতা করে তারা বলছে যে মন সত্যি সত্যি একটা ইন্দ্রিয়ই বটে, মানুষকে বা মাইন্ডকে তারা ইন্দ্রিয়ই বলছে, সাত্ত্বিক অহংকারের থেকে উৎপন্ন সাবটেল অ্যান্ড সেন্ট্রাল সেন্স অর্গান হচ্ছে তারা মাইন্ডকে বলছে। এবং তোমার বিরোধিতা করছে ইয়ের, বলো, ন্যায় দর্শনের বিরোধিতা করছে, ন্যায় দর্শনের বিরোধিতা করে তারা বলছে ইট ইজ নট ইটার্নাল, ইট ইজ নট অ্যাটমিক, ইট ইজ মেড আপ অফ পার্টস, বিভিন্ন পার্ট দিয়ে এটা মেড আপ তৈরি হচ্ছে।
এবার আমি বলতে পারবো না, এবার তোমরা বলবে। তোমরা কিছু বলবে না, কি বলো? ম্যাম, যে মাইন্ড, জিনিসটা নিত্য নয় সেটা কি সর্বব্যাপী হতে পারে? সেটাই আমি সেটাই ভাবছি। একদম এখানে পার্টিকুলারলি উল্লেখ করা আছে যে জিনিসটা নিত্য নয় সে সর্বব্যাপী হতে পারে। মানে সর্বব্যাপী তো তখন হবে যখন সে নিত্য হবে। জানি না, সর্বব্যাপী মানে জানি যে যেটা সর্বব্যাপী তার মানে সেটা নিত্য হবেই, মানে হুম। একটু আমার ধারণাতে যেটা আমি এক্স্যাক্টলি পড়ি। তাই, এক্স্যাক্টলি। আমার আমার এটাই হচ্ছে বড় প্রশ্ন। ধরো, আমি কিন্তু এটা কোনো বই থেকেই বলছি, আমি একদম সিডি শর্মার বইটা থেকে আমি কিন্তু এটা আলোচনা করছি। হ্যাঁ, আমি কোনো অন্য কোনো জায়গা থেকে আমি আলোচনা করছি না, আমি সিডি শর্মার বইতে পেজ নাম্বার 160 to 161 এই জায়গাতেই আলোচনা করছি। তারা ন্যায়মতের বিরোধিতা করছে, বলছে যে ইট ইজ নট ইটার্নাল অর নর অ্যাটমিক। কোনোটাই নয়, সে অ্যাটমিকও নয়, সে ইটার্নালও নয়। মাইন্ড, মাইন্ড ইজ মেড আপ অফ পার্টস, so it can come into contact with the different senses stimulously. দেখে নিও এই জায়গাটা, মাইন্ড অল পারভাডিং। আমি কিন্তু মানে মানে সেইভাবে পাইনি কোথাও। ঠিক আছে, যদিও আমি বইটা আজকেই খুলেছি, আরো হয়তো জায়গা দেখা যেত, কিন্তু মাইন্ডের আলোচনা সাংখ্যরা তো অন্য কোনো জায়গায় করেননি। মাইন্ডের আলোচনা তো তারা প্রকৃতি পরিণামবাদে করেছেন। হ্যাঁ, সেখানে যেখানে মানে যে তত্ত্বগুলো আছে পঞ্চবিংশতি তত্ত্ব, সেই পঞ্চবিংশতি তত্ত্বের একটা পার্ট হচ্ছে মাইন্ড। একাদশ ইন্দ্রিয়ের একটা পার্ট হচ্ছে মাইন্ড। তাহলে কি করে ইন্দ্রিয়ই যদি হয়, তাহলে অল পারভার্ডিং মাইন্ড। কিন্তু মাইন্ড হচ্ছে সাবটেল অবজেক্ট, সাবটেল সেন্স অর্গান, সেন্ট্রাল সেন্স অর্গান। সেন্স অর্গান শব্দটা খুব গুরুত্বপূর্ণ। মাইন্ড ইজ আ সেন্স অর্গান। এবার এটাকে কি বলবে, এটার ব্যাখ্যা আমি জানি না, আর বলতে পারি না এটার ব্যাখ্যা কি হবে। আমি এই জন্য বলেছিলাম এ হচ্ছে মিথ্যা আর হচ্ছে সত্য। মন সর্বব্যাপী নয়, মন হচ্ছে সেন্ট্রাল একটা সেন্স অর্গান। যদি আমি এটাকে এআই তে ফেলেও দেখি, তারাও দেখে নিই একবার। হুম। হ্যাঁ, এখানেও দেখাচ্ছে এ ইজ ফলস আর ইজ ট্রু। এটার ইন্টারনাল সেন্স অর্গান is not considered all pervading. It is one of the internal sense organ that facilitates perception, thinking, and decision making. পুরুষ is pure consciousness. দেখো এটাকে কি করবে। এ মিথ্যা আর সত্য তো প্রতিপন্ন হচ্ছে এর মধ্যে দিয়ে। হ্যাঁ, যেটা নিত্য নয় সেটা অল পারভাডিং কি করে হতে পারে, সর্বব্যাপী সেটা কি করে হতে পারে। এটা তোমরা ভেবে নেবে যে তুমি আনসারটাকে কি করবে। আমি আর কি বলবো বলো, চ্যালেঞ্জ করবে কি করবে না। কারণ অল পারভাডিং শব্দটা এখানে আমি পাইনি, বাট ইট ইজ নট ইটার্নাল, এটা আমি তোমাকে বলে দিলাম বই থেকে। তোমরা বইতে খুঁজে নিতে পারো 160 161, নাহলে আমি তোমাকে পেজে ছবি তুলে পাঠিয়ে দেবো। 98 নাম্বার। আচ্ছা, যারা লিবারাল হয়, যারা সোকল নরমপন্থী হয়, হ্যাঁ, তারা বৈপ্লবিক উপায়ের কথা বলে কখনো? বৈপ্লবিক মানে উপায়ের কথা তারা কি কখনো মানে সাধারণত, লিবারাল যারা হয়? মানে এখানে প্রশ্নটা এখানে ছিল 98 নাম্বারের প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর দ্য স্টান্স অফ লিবারাল ফেমিনিস্ট। লিবারাল ফেমিনিস্টদের কোনটা হচ্ছে স্টান্ট, যার মাধ্যমে তারা নারীবাদকে প্রতিষ্ঠা করতে চাইছে। প্রিন্সিপাল অবজেক্টিভস অফ দ্য ফেমিনিস্ট মুভমেন্ট ইজ টু গেন দ্য ইকুয়াল রাইট ফর উইমেন অ্যাজ ওয়েল অ্যাজ মেন, এটা ঠিক কথা। এ নাম্বার মানে 1 নাম্বার। মডার্ন সোসাইটিজ নিড টু বি রিফর্মড, এটাও ঠিক কথা। মডার্ন সোসাইটিজ নিড টু বি ট্রান্সফর্ম থ্রু রেভলিউশনারি মিনস। এটা তো ওই নরমপন্থীরা মানবে না এই ধরনের স্টান্সকে। চরমপন্থীরা এই ধরনের স্টান্সকে মানতে পারে, কিন্তু নরমপন্থীরা কি সচরাচর টিপিক্যালি তারা কি এই বিষয়টা অ্যাডভোকেট করে যে রেভলিউশনারি ট্রান্সফরমেশন অফ সোসাইটিস, হুইচ ইজ মোর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য, এটা 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 হচ্ছে মোর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য র্যাডিক্যাল ফেমিনিস্ট। এটা যদি তুমি চরমপন্থী কোনো নারীবাদদের কথা বলো, তাদের এটা স্টান্স হতে পারে অবভিয়াসলি। বৈপ্লবিক পরিবর্তন, আমূল পরিবর্তন সাধন করে দেওয়া, এটা তাদের স্টান্স হতে পারে। লিবারালদের কি করে স্টান্স হতে পারে এটা? হ্যাঁ, বলতে পারবো না। এটা আমার ধারণা, এটা এখনো আমার ধারণা যে লিবারালদের কখনো স্টান্স হচ্ছে তোমার একদম চরমপন্থী কোনো কিছু হয় না, বা বৈপ্লবিক কোনো কিছু হয় না।
আমূল পরিবর্তন সাধন করে দেওয়া, এটা মানে চরমপন্থীদের স্টান্স হয়, এটা নরমপন্থীদের স্টান্স কিন্তু হয় না। সো আমার এটা উত্তর যে লিবারাল ফেমিনিস্ট অ্যাডভোকেট টিপিক্যালি ডু নট অ্যাডভোকেট দ্য রেভলিউশনারি ট্রান্সফরমেশন অফ সোসাইটিস হুইচ ইজ মোর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রাডিক্যাল ফেমিনিস্ট পার্সপেক্টিভ। এটা র্যাডিক্যালদের এটা আনসার হতে পারে, কিন্তু এটা কি করে বাবা এটার আনসার হতে পারে, কি করে? এটা তো আমার এখনো মনে হয় যে এটার উত্তর কেবলমাত্র 1 and 2 হচ্ছে কারেক্ট, 1 আর 2 হচ্ছে সত্য। এটাই তো আমার ধারণা। কেউ কিছু বলবে, বলো। খুব কাছাকাছি, নিজের উত্তরকেই একমাত্র জাস্টিফাইড ঠিক উত্তর বলে দাবি করা, হ্যাঁ, এটা ঠিক নয়। হ্যাঁ, তবু আমি বলবো যে আমি আমার ভার্সনটা জানালাম, আমি আমার ইয়েটা বললাম যে এটা হচ্ছে কারেক্ট আনসার। লিবারালদের স্টান্স তোমরা তো অনেক পড়েছো আমার কাছে, লিবারালরা কোনোদিন এরকম স্টান্স দেখিয়েছে? মৌমিতা কিছু বলছিলে, বলো। হ্যাঁ, সেটাই বলছিলাম ম্যাম, আপনি যেটা বলছিলেন হ্যাঁ, 1 and 2 তোমরা তো অনেক হওয়া উচিত পলিটিক্যাল এটা। ক্ষেত্রে দেখলে, চরমপন্থী নরমপন্থী অনেক দেখলে। নরমপন্থীদের স্টান্স কখনো রাডিক্যাল চেঞ্জেস হয়, আমূল পরিবর্তন করে দেওয়া, বৈপ্লবিক পরিবর্তন সাধন করা, এটা রাডিক্যালদের স্টান্স হয়, এটা কিন্তু লিবারালদের স্টান্স হয় না। আর লিবারালদের কথা যেহেতু এখানে বলা আছে, হ্যাঁ, তাহলে কি করে এটা 1 আর 2 তো সত্য হতে পারে, 3 নাম্বার কি করে হতে পারে? এবার তোমরা বলবে। ম্যাম, এটা চ্যালেঞ্জ করার জন্য কিছু কি মানে এতে কিছু পাওয়া যেতে পারে? আমি অপি গৌবার বইটাতে একবার দেখবো। হ্যাঁ, আমি যখন ফেমিনিজমটা দেখছি, আমি একটু দেখবো, আমি এটা বইতে দেখিনি। হ্যাঁ, এটাকে আমাকে বইতে দেখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু চ্যালেঞ্জ করা যায়, কিন্তু চ্যালেঞ্জ করতে হলে তো তোমাকে বই দেখাতে হবে না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ, রেফারেন্স লাগবে ওটার জন্য। কিন্তু অল পারভার্টিং এর রেফারেন্স কিন্তু হতে পারে, ধরো, হ্যাঁ, যেটা আমি তোমাকে বললাম। এবার আরো দেখতে পারো, আরো বই দেখতে পারো, বাংলা বইগুলো দেখতে পারো, আমি তো বাংলা বই দেখিনি, বাংলা বই দেখতে পারো। আর কারোর মনের মধ্যে কোনো প্রশ্ন ডাব্লিউবি সেট নিয়ে? ম্যাম, আপনাকে ওই আজকে সকালে দুটো কোশ্চেন আমি বলেছিলাম। ওই একটা ছিল না, যে নিম্নোক্ত কোন সমাধিতে চিত্ত কিছু সূক্ষ্ম বিষয়ের সাথে তন্মত্ত প্রাপ্ত হয়। হুম, ওই সেখানে সবিচার, সবিতর্ক, সানন্দ আর শাসমিত রয়েছে। হ্যাঁ, তো আপনি বলেছিলেন শাসমিত, ডি অ্যান্সার করেছিলেন। হুম, আমি কি গ্রুপের কোশ্চেনটা ম্যাম একবার দেবো? দাও, গ্রুপে কোশ্চেনটা একবার দাও। শাসমিতেই তো সাবটেল অবজেক্টের সঙ্গে ইয়ে হয় না? দাঁড়াও, অর্ষদ কি আনসার দিয়েছে, অন্য আনসার দিয়েছে? না ম্যাম, পর্ষদ তো ডি করেছে, এটা তো ঠিকই আছে আনসারটা। দাঁড়া, আমি একবার চেক করে দেখে নিই, বলছে যখন মমিতা, মমিতা কালকেও এটা বলছিল। দাঁড়াও, শাসমিত সমাধি সাবটেল অবজেক্ট মানে হচ্ছে সূক্ষ্ম বিষয়। হ্যাঁ, আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয়। আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয়ে যখন আমাদের চিত্ত নিবেশ হয়, তখন তো তাকে তো শাসমিত সমাধিই তো বলে। হ্যাঁ, বাহ্যিক স্থূল, বাহ্যিক সূক্ষ্ম, আধ্যাত্মিক স্থূল, আধ্যাত্মিক সূক্ষ্ম, আমি তো এইভাবেই মনে রাখতাম, ধরো। হ্যাঁ, সবিতর্ক, তারপরে সবিচার, তারপরে সানন্দ, তারপরে শাসমিত। বা বাহ্য সূক্ষ্ম, আধ্যাত্মিক। হ্যাঁ, আধ্যাত্মিক। দাঁড়াও, হ্যাঁ, শাসমিতই তো এটা। আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয়ে চিত্ত যখন সম্মিলিত হয়, তাকে তো শাসমিত সমাধিই বলে, শাসমিত সম্প্রজ্ঞাত সমাধি বলে। এবং এটাই হচ্ছে ম্যাম, সমাধির সর্বোচ্চ অবস্থা। ম্যাম আপনি 200, কত নম্বর পেজ বলছি, 200, 173 নম্বর পেজে দেখুন, আমি সবিচার। আমি ওই বইটা তো আর নিয়ে বসিনি, আমি সমরেন্দ্র বাবুর বইটা থেকে আমি বাংলা বইটাও নিয়েছি একটা। 336 নম্বর পেজে আমি দেখতে পাচ্ছি, আধ্যাত্মিক সূক্ষ্ম, আধ্যাত্মিক স্থূল বিষয়ে চিত্ত নিবেশ হওয়ার পর যোগী কিন্তু আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয়ে, হ্যাঁ, ধ্যানের বিষয় করেন। এবং সেই আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয় মানেই তো শাসমিত। এবং এই জ্ঞানের বিষয় হচ্ছে তোমার হচ্ছে অস্মিতা বা অহংবোধ, দ্যাট ইজ কল শাসমিত সমাধি।
ম্যাম দেখুন, আমি গ্রুপে দিয়েছি বইটাতে, দেখুন সবিচারে যেটা দেওয়া আছে, আপনি একটু তুমি দেখুন। কি আনসার বলতে চাইছো এটার, আমাকে এটা বলো মৌমিতা। এটা সবিচার হওয়া উচিত আমার মনে হয়। কোনোদিন না, কোনোদিন না। বাহ্যিক বাহ্যিক সূক্ষ্ম বিষয়ের সাথে যখন আমাদের চিত্ত কনসেন্ট্রেট হয়, তখন সেটাকে সবিতর্কই তো, সবিচারই তো বলে। এখানে কনসেন্ট্রেট বলেনি, এখানে আইডেন্টিফাইড বলেছে না, তাদাত্ম্যপ্রাপ্ত হয়, সেটা শাসমিতেই হবে। এখানে সাবস্টেন্স মানে সেলফ, সেটা জেনারেলি আইডেন্টিফাইড লেখাই আছে 173 নম্বর পেজে, দেখো। এটা সাবটেলও শব্দটা যখন বলেছে, হ্যাঁ, এটা আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয়কেই তো এটা আইডেন্টিফাই করছে। প্রশ্নটা আরেকবার দেখি, দাঁড়া মৌমিতার প্রশ্নটা আরেকবার দেখি। ম্যাম সাবটেলারই দেওয়া আছে, দেখুন ওইখানে, এটাতে সাবটেল তো। দুটোই হয়, সাবটেল দুটো হয়, সাবটেল বাহ্য হয়, সাবটেল সূক্ষ্মও হয়, মানে আধ্যাত্মিকও হয়। সাবটেল মানে হচ্ছে সূক্ষ্ম, সেটা বাহ্য সূক্ষ্ম হতে পারে বা সেটা আন্তর সূক্ষ্ম হতে পারে। ম্যাম বাহ্য তাহলে তো সূক্ষ্ম হলে সানন্দ হচ্ছে, হওয়া উচিত। আরে না রে বাবা, না না না, না। বাহ্য সূক্ষ্ম হচ্ছে তোমার সবিচার, আর আধ্যাত্মিক সূক্ষ্ম হচ্ছে তোমার শাসমিক। আর বাহ্যিক স্থূল হচ্ছে তোমার সবিতর্ক, আর সানন্দ হচ্ছে তোমার আধ্যাত্মিক স্থূল। এটা শাসমিতি হবে, এটা শাসমিতি হবে। প্রশ্নটা যদিও একবার চেক করে নিচ্ছি, দেখে নিচ্ছি। এখানে প্রশ্নটা মানে বাংলা, তুমি যদি এইভাবে ধরো তাহলে বাংলাটা ভুল। এখানে বলা উচিত ছিল নিম্নোক্ত কোন সমাধিতে চিত্ত, হ্যাঁ, আধ্যাত্মিক স্থূল বিষয় সূক্ষ্ম বিষয়ের সঙ্গে তাদাত্ম্যপ্রাপ্ত হয়। আধ্যাত্মিক বাংলা, ইংরাজিটা কোথায় এটার, মৌমিতা? এটার ইংরাজিটা কোথায়? ও এই যে, হুইচ অফ দ্য ফলোইং ম্যাম সমাধি ইজ আইডেন্টিফাইড, হ্যাঁ বলো। ওখানে যে কিছু লেখা আছে না, হ্যাঁ। সেই জন্য শাসমিত সানন্দ হওয়া হয় নাকি? না না, সম্পূর্ণ তো না, কিছু বলেছে সেখানে। প্রশ্নটার মধ্যে কিছু শব্দের মিস অ্যাপ্রোপ্রিয়েশন রয়েছে, শব্দের। হ্যাঁ, হ্যাঁ, চিত্ত কিছু কিছু এই যে কথাটা দিয়ে দিয়েছে না, এটা ভুল দিয়ে দিয়েছে, সাম সাবটেল অবজেক্ট দিয়েছে। তাহলে এটা সবিচার হতো, তাহলে বাহ্যিক স্থূল বিষয়ে চিত্ত নিবেশ করার পর যোগী তন্মাত্রতি বাহ্য সূক্ষ্ম বিষয়ে যখন চিত্ত নিবেশ করে ধ্যানস্থ হয়, তাকে সবিচার সমাধি বলে। এটা ম্যাম ইংরেজিটা একটু দেখুন। ইংরেজিটা, ইংরেজি বই, দাঁড়ান দেখছি। এটার বললাম না, ওয়ার্ডের যে ইয়ে আছে, দেখছি। এটা আইদার তুমি যদি সূক্ষ্মের মধ্যে ডিফাইন করো সবিচার হবে, নাহলে শাসমিত হবে, তাছাড়া তো কিছু হবে না। সবিচার নয় শাসমিত, দুটো হচ্ছে সূক্ষ্ম, একটা বাহ্যিক সূক্ষ্ম, একটা হচ্ছে আধ্যাত্মিক সূক্ষ্ম। আমি বই খুঁজে পাচ্ছি না, এত এত যে এত ইয়ে চ্যাপ্টার, আমি বই খুঁজে পাচ্ছি না। ম্যাম আমি আমি ফটো দিয়েছি গ্রুপে, একবার দেখতে পারেন। দেখছি দাঁড়া। সাম কথাটা আছে বলে একটা তুমি বলতে পারো এটা। ও এই যে এখানে, এটা কত নাম্বার পেজ ইয়ে মৌমিতা? 173 ম্যাম। মানে আমি বলবো কি বলতো, এখানে শব্দের পার্থক্য, মানে মৌমিতা, মানে সবিচার, সবিতর্ক, সবিচার। সবিচার মানে বাহ্য সূক্ষ্ম, আর শাসমিত মানে আধ্যাত্মিক সূক্ষ্ম। যেহেতু এখানে সাম সাবটেল অবজেক্ট বলছে, হ্যাঁ, তোমার সবিচার বলে মনে হচ্ছে। হ্যাঁ, আর শাসমিত কিন্তু আলটিমেট সাবটেল অবজেক্ট, মানে অহং এর সঙ্গে যখন তোমার পরিচয় হয়, দ্যাট ইজ কল্ড শাসমিত। শাসমিত কিন্তু একদম পিওর সাবটেল অবজেক্ট, মানে আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয়ের সঙ্গে ম্যাম সেটা তো কানেক্টেড। ইগোর সাথে, মানে আমার মানে যেটা আপনি বললেন অহং এর সাথে যখন আইডেন্টিফাই হয়ে হ্যাঁ, যাচ্ছে, অহং কিন্তু হচ্ছে এখানে, পিওর সাবটেল অবজেক্ট, মানে পিওর। হ্যাঁ কিন্তু এখানে তো বিষয় বলেছে, কিছু একটা সাবটেলের অবজেক্ট, সূক্ষ্ম বিষয় বলেছে, তো সেখানে আহ সবিচার হওয়া উচিত নয়? হ্যাঁ, মানে তুমি যেটা প্রশ্নটা এতটা সূক্ষ্মভাবে ভেবেছো সেই অনুযায়ী সবিচার হওয়া উচিত কিছু সাবটেল অবজেক্টের সঙ্গে। হ্যাঁ, এইরকম যখন বলেছে এর উত্তর সবিচার হওয়ার কথা। পর্ষদ কি উত্তর দিয়েছে? শাসমিত দিয়েছে ম্যাম।
প্রশ্নের শব্দের চয়নে ভুল ছিল ওদের। ওই বাকিগুলোরও যেমন শব্দ চয়নে ভুল আছে, এটারও শব্দ চয়নে ওদের ভুল ছিল। এটা ওরা বোঝাতে চেয়েছে সাসমিত, কিন্তু যেভাবে প্রশ্নটা করেছে সেটা প্রতিপন্ন হচ্ছে সবিচার। ম্যাম, হুম, বলো। হ্যাঁ বলছি যে ওই যে যে প্রশ্নটা ও করলো, হ্যাঁ। এখানে আমি গোবিন্দচরণের বইটা আমি বের করেছি ম্যাম, বাংলা। হ্যাঁ, হুম। তো এখানে এখানে রয়েছে উম, ইন্দ্রিয়াদি, দাঁড়ান, বলছি। ইন্দ্রিয়াদি যেরূপ স্থূল অন্তর্বিষয় সেরূপ অন্তর্বিষয়, সেইরূপ ইন্দ্রিয়াদির কারণরূপে অহংকার ও বুদ্ধি সূক্ষ্ম অন্তর্বিষয়। এই হুম। সূক্ষ্ম অন্তর্বিষয়ক চিত্ত প্রবাহকে শাশ্মিত সমাধি বলে। তাহলে তো এটা তো তাদাত্ম্যই হচ্ছে ম্যাডাম, সাবটেল শাসমিতটা। অবজেক্ট। সাবটেল অবজেক্ট। দেখি একটা জিনিস। আচ্ছা, দাঁড়াও, এটা আমি দেখছি আর একবার। ঠিক আছে, এটা প্রশ্ন শব্দ চয়নে ভুল আছে বলে আমার বারবার মনে হচ্ছে। এটা ওরা আইডেন্টিফাই করছে সাসমিতকে, বাট ওরা প্রশ্ন যা দিয়ে দিয়েছে তাতে সবিচার উত্তর গিয়ে দাঁড়াচ্ছে। হুম। তন্মাত্রাদি সূক্ষ্ম বিষয়ের সঙ্গে কিছু সাবটেল অবজেক্ট, এই অনুযায়ী হয়তো সবিচার হতে পারে। হ্যাঁ, যেটা বলছো। হ্যাঁ, মানে কি বলবো বলো, ঠিক না ভুল এটাকে আইডেন্টিফাই করা ভারী মুশকিলের ব্যাপার। ভারী ভারী মুশকিল। বুঝতে পেরেছো মৌমিতা, আমি কোন জায়গাটাকে আইডেন্টিফাই করছি? তুমি ভুল বলছো না, তুমি হ্যাঁ ঠিকই ম্যাম, বলছো। বুঝতে পেরেছি। বাকিগুলোই যেমন শব্দ চয়নের কিছু পার্থক্যের জন্য, ওই যে বলো, ওই যে পিতার নাম অর্জন করে, হ্যাঁ একদম হ্যাঁ। প্রশ্ন। ঠিক আছে, তুমি কেউ যদি পেট্রিলিনিয়াল করে তাকে কাটতে পারবে কখনো? পেট্রিলিনিয়ালেও তো পিতার নামকে সে অর্জন করে, নামের সাথে বাকিগুলোকেও সে অর্জন করে লোক। সুতরাং এটা তো কাটার কোনো জায়গা নেই। তুমি ওখানে বলে দিয়েছো যে শুধু পিতার নাম অর্জন করে, তুমি তো বলোনি। তুমি বলেছো পিতার নাম অর্জন করে উত্তরাধিকার সূত্রে। তো পেট্রিলিনিয়ালেও তো সে পিতার নাম অর্জন করে, সম্পত্তি অর্জন করে, নাম অর্জন করে, সোশ্যাল স্ট্যাটাস অর্জন করে, সবই তো সে অর্জন করে। তাহলে আমি কি করে সেটাকে ভুল বলবো? কে ভুল বলতে পারবে? এটা এটা আমি আলোচনা করলাম, আরেকবার বলে দেবো না হলে। আমি আরেকবার দেখবো অন্য দুই একটা ম্যাম, বই। হ্যাঁ, বলো। ম্যাম আর একটা কোশ্চেন একটু ছিল ওই লাইবেনেজের মতে মনার্ককে কে ধ্বংস করতে পারে, তো ওটা আমি দেখিনি। ওখানে। ওটা ম্যাম আমি বইয়ের পিডিএফ। ইয়ে ইয়ে থেকে দেখেছো তো? ওয়াইমেসি থেকে দেখেছো তো? হ্যাঁ ম্যাম, ওয়াইমেসি থেকে দেখেছি আমি, ওইটা বইয়ের এটা দিচ্ছি আপনাকে। মানে ওরা কি বইয়ের উত্তর দিয়েছে, পর্ষদ কি উত্তর দিয়েছে? পর্ষ এটার উত্তর আমার পর্ষদীয়। উত্তরের সাথে কি পর্ষদের উত্তরের মিল আছে না নেই? যদিও আমি এটা হ্যাঁ নিয়ে ম্যাম, হ্যাঁ। হ্যাঁ ম্যাম আছে। হ্যাঁ, আচ্ছা, কত নাম্বার পেজে কত নাম্বারে আছে বলো তো? 5 6 আহ, নম্বর, 6 নম্বরে। প্রশ্নটা বলছি না, ওয়াই মেসির বইতে কত নাম্বার পেজে আছে? মৌমিতা বলতে পারবে। 249 ম্যাম। 249? দুশো হ্যাঁ উনপঞ্চাশ একদম নিচে দেখুন, নেচার অফ There are মোনার্স infinite বলে। monads, but each of them is real and a single substance of Spinoza. The monads are eternal and can be destroyed only by miracle on the part of God. পর্ষদ কি উত্তর করেছে এটা? মিরাকেল করেছেন ম্যাম। মিরাকেলই করবে ওরা। মিরাকেল ইজ আ পার্ট অন দ্য পার্ট অফ গড। মিরাকেলই উত্তর হবে এটা। এই লিখে দিয়েছে, এই জন্য মিরাকেলটাই উত্তর হবে। কোশ্চেন। মিরাকেল কিন্তু মানে গডই তো মোনার্ককে, একমাত্র গডই পারেন। চমৎকার তো অনেক কিছুই কিন্তু না না গডের না, তুমি দ্বারা। এটাকে জাস্টিফাই করছো এভাবে। গড যদি হয় অন দ্য পার্ট অফ গড, মিরাকেলের দ্বারাই এটা পসিবল হতে পারে, অন্য কোনো কিছুর দ্বারা পসিবল হবে না। এটা অনলি মিরাকেলের দ্বারাই পসিবল হতে পারে। অনলি বাই মিরাকেল, এই শব্দটা এখানে এই জন্য উল্লেখ করেছে, ধরো অনলি বাই মিরাকেল অন দ্য পার্ট অফ গড। তার মানে তোমাকে মিরাকেলই এখানে আনসার, মানে দুটোর মধ্যে যদি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারে আসো, তাহলে মিরাকেল ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। মিরাকেল ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার, অস্বীকার করার জায়গা নেই। আমি তো এটা দেখিয়ে নি, তুমি ভাগ্যিস এখানে দেখলে। তখন আমি দেখার সুযোগই হয়নি, তখন পরপর পরপর আলোচনা করেছিলেন। এটা মিরাকেলই রাখো, এটা 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 গড হবে না, এটা মিরাকেলই হবে। অনলি বাই মিরাকেল। এটা গড করতে পারবে না তুমি, এটা নেবে না তোমার, এটা আমি 100% বললাম। এটা মিরাকেলই তোমার আনসার নেবে, গড নেবে না।
যেহেতু মিরাকেলটা এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে আছে। বোঝাতে পারলাম মৌমিতা? হ্যাঁ ম্যাম, বুঝলাম। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে আছে মিরাকেলটা, গড হবে না এখানে। এই প্রশ্নগুলো নিয়ে জটিলতা ছিল, আমি আলোচনা করলাম। এবার এবার হচ্ছে চ্যালেঞ্জ করার বিষয়টাও তো আছে। হ্যাঁ, এবার সবাই একটাই প্রশ্নকে নিশ্চয়ই চ্যালেঞ্জ করবে না। স্টুডেন্টস এর মধ্যে যারা চ্যালেঞ্জ করতে চাও তারা বুঝে শুনে কে কোন প্রশ্নটাকে চ্যালেঞ্জ করবে সেটা সেখানে দেখবে। হ্যাঁ, এটা একটা কথা। মানে আজকের ক্লাসটা একটু থাকবে, তোমরা সবাই তোমাদের থাকতে বলবো। আজকের ক্লাসটা আমি দুটো পার্টে ভাগ করেছিলাম, তার একটা কারণ হচ্ছে এটা যে ফার্স্ট পার্টে আমি বলেছিলাম যে যে প্রশ্নগুলো নিয়ে স্টুডেন্টসদের মনে ডাউট আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। ডাব্লিউটি মানে ডাব্লিউবি সেটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো যেগুলোর ডাউট আছে। সেকেন্ড পার্টের 10 মিনিট একটুখানি সময় নেবো, এতক্ষণ যখন সময় নিলাম আর 10 মিনিট সময় নেবো। যে আমি জানতামই না, আজকে শুনলামও বটে, যে পরে আরো শুনলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশন রেজাল্ট বার করেছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। ইন্টারভিউ হবে। অমৃতাকে এখানে কনগ্রাচুলেশন জানাচ্ছি। মাদ্রাসা সার্ভিস কমিশন এত এত ক্যান্ডিডেটের মধ্যে ও যে একটা একটা নির্দিষ্ট স্থান নিয়েছে, হ্যাঁ আশা করছি যে ওর ইন্টারভিউ খুব ভালো হবে। হ্যাঁ, অমৃতাকে সবার তরফ থেকে সবাই অমৃতাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে, আমিও অমৃতাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি যে একটা এত বড় পরীক্ষা, এতদিন বাদে একটা পরীক্ষা হয়েছে, সেখানে যে ও কোয়ালিফাই করেছে, একটা ভালো পজিশনে যে ও আছে। হ্যাঁ, টোটাল 26 জন ক্যান্ডিডেটের নাম দিয়েছে এবং তার মধ্যে 10th পজিশনেও আছে, তার জন্য অমৃতাকে কনগ্রাচুলেশনস। এবং তার সাথে অমৃতাকে আমি বলার সুযোগ দিচ্ছি একটু বাদে। এবং তার সাথে সাথে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ এর ডেটও ডিক্লেয়ার করে দিয়েছে। ঠিক আছে, এবার আমি কিন্তু অনেকদিন আগে থেকে তোমাদের বলছি যে তোমরা কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো, নাহলে কিন্তু তোমরা অসুবিধায় পড়বে। আবারও বলছি তোমরা কিন্তু এখন থেকে পুরোপুরি প্রিপারেশন নাও, নাহলে কিন্তু তোমরা অসুবিধায় পড়বে। 2025 সালে প্রচুর রকম চাকরির পরীক্ষা হবে, ইনক্লুডিং রিক্রুটমেন্ট হবে। মাদ্রাসা সার্ভিস কমিশনে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে। হ্যাঁ, এবং তার জন্য কিন্তু অলরেডি ইন্টারভিউ এর ডেট শুদ্ধ দিয়ে দিয়েছে। ধরো কবে দিয়েছে অমৃতা? 8 তারিখে। হ্যাঁ, আমাদের 8 তারিখে। 8 তারিখে ফিলোসফির ইন্টারভিউ আছে। বাকি আমি তারপরে শুনলাম, অমৃতার কাছে শোনার পর আমি শুনলাম যে বাকি সাবজেক্টের ইন্টারভিউ এর ডেট দিয়ে দিয়েছে। সুতরাং রিক্রুটমেন্টটা কিন্তু খুব সামনে। যারা ধরো প্রচন্ড পরিমাণে পড়েছে, যারা ধরো আস্থা রেখেছে, ভরসা রেখেছে, হ্যাঁ পড়াশোনার প্রতি, বা আমি যখন বারবার করে ঠেলছি কিন্তু যে 2025 সালটা কিন্তু মোস্ট ভাইটাল, মোস্ট ভাইটাল কেন বলছি তারও নিশ্চয়ই কারণ আছে বলেই আমি দেখে বলেছিলাম। ঠিক আছে, তো অমৃতাকে বলবো, সবাইকেই বলবো ইন্টারভিউ বোর্ডে খুব কনফিডেন্টলি অ্যাপিয়ার হবে। সব তুমি জানবে সেটা কখনো না, আবারও বলছি এটা এটা ইন্টারভিউ এর ফেস করার নিয়মই এটা। কনফিডেন্টলি নিজেকে দাঁড় করাবে ইন্টারভিউ এর যারা সামনে থাকবেন তাদের সামনে। বড় বড় প্রফেসররা নিশ্চয়ই তারা সামনে থাকবেন, তারা প্রশ্ন করবেন, তারা কোনো একটা বিষয়ে ডেমো দিতে বলবেন। এবং সর্বোচ্চ বিষয় হচ্ছে এটা যে সমস্ত বিষয় সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখার চেষ্টা করবে, ক্লিয়ার কনসেপ্টে সেটা আনসার করার চেষ্টা করবে, এবং ও যা বলবে সেটা খুব কনফিডেন্টলি বলবে। আমি আবারও বলছি, যদি তুমি কিছু ভুলও জানো, তুমি জানো যে ভুল, তুমি বলে ফেলছো ভুল, বাট সেটাও কনফিডেন্টলি সেটা কিন্তু বলবে। আশা করছি তুমি কখনোই কোনোটা ভুল বলবে না। কিন্তু আমরাও তো সবাই স্টুডেন্টের মধ্যেই পড়ি, আমাদের মধ্যে অনেক না জানা থাকতে পারে। বাট সেটাকে বোল্ডলি সেখানে অ্যাকসেপ্ট করা যে আমি সেই বিষয়টা জানি না এবং আমাকে জেনে নিতে হবে, সেটা কিন্তু তারা সবসময় চান যে তুমি যেন কনফিডেন্ট থাকো, তোমার মধ্যে যেন একটা টিচার সুলভ বৈশিষ্ট্য থাকে। ইন্টারভিউ বোর্ডের সামনেও যেন তোমার সামনে একটা টিচার সুলভ বৈশিষ্ট্য থাকে। এটা কিন্তু সবসময় ওনারা চান। এবং সবসময় ওনারা চান যে কনফিডেন্ট থাকো, তুমি নাই জানতে পারো কোনো বিষয়ে, তাতে কেউ তোমাকে ওখানে কেউ তিরস্কার করবেন না, কোনো টিচার তোমাকে তিরস্কার করবেন না। কিন্তু কনফিডেন্ট থাকবে, ইন্টারভিউ বোর্ডে সবকিছু জেনে যাবে, বেসিক জায়গাগুলো জেনে যাবে, স্কুলের ক্ষেত্রে যেগুলো বেসিক জায়গা, ইনক্লুডিং যেহেতু তুমি মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ অ্যাপিয়ার করছো, মাদ্রাসা সম্পর্কে একটু ইন জেনারেল জেনে যাবে, মাদ্রাসা এডুকেশন সিস্টেম সম্পর্কে জেনে যাবে, তাদের স্কুলগুলো কিভাবে পরিচালিত হয়, তাদের গভর্নিং বডি কে আছে, তাদের মাথার উপরে কে আছে, সমস্ত বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন সম্পর্কে ইন ডিটেল জেনে তবেই কিন্তু বসতে যাবে ওখানে অমৃতা। শুধুমাত্র সাবজেক্টের নলেজ থাকবে তোমার তা নয়, তার সাথে সাথে স্কুলের ক্ষেত্রে যেহেতু এরকম হয় যে সাবজেক্ট ছাড়াও বাকি সমস্ত বিষয়গুলো পড়তে হয়, জানতে হয়, কারণ স্কুলে গিয়ে যখন কোনো টিচার আসে না তখন অন্য রুমেও কিন্তু তাকে ঢুকতে হয় বা অন্য সাবজেক্টও তাকে পড়াতে হয়। ইন জেনারেল নলেজগুলো তারা দেখে যে স্কুল টিচারের আছে কিনা, এবং তার সাথে তোমার ধরো সাবজেক্টের নলেজ। আর মাদ্রাসা সার্ভিস কমিশনের স্কুলগুলো কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিভাবে পরিচালিত হয়, কারা সেখানে থাকেন, তাদের গভর্নিং বডি কিভাবে তৈরি হয়, স্কুল পরিচালন সমিতি কাদের দ্বারা তৈরি হয়, এই বিষয়গুলোও কিন্তু তুমি জেনে যাবে।
বোঝাতে পারলাম অমৃতা? হ্যাঁ কোনো ম্যাম। কোনো একটা নির্দিষ্ট বিষয়ের যখন ডেমো দেখে যাবে, মানে যে কোনো একটা নির্দিষ্ট বিষয় তুমি বলবে, সেটা কিন্তু তুমি ইন্ডিয়ান থেকেও দেখে যাবে, সেটা কিন্তু তুমি ওয়েস্টার্ন থেকেও দেখে যাবে। কারণ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্নটাই হচ্ছে মেন প্রায়োরিটি, সেটা দেখে যাবে। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু 11-12-এ অনেক সময় ধরো অন্য বিষয়গুলো পড়ানো হয়, ইসলামিক ফিলোসফিটা একটু দেখে যাবে। হ্যাঁ, আমি বলবো জাস্ট জাস্ট চোখ বুলিয়ে যাবে। কিছুদিন আগে আমাদের ফিলোসফি অফ রিলিজিয়নের ক্লাস হয়েছে, যেখানে ইসলামিক ফিলোসফি সম্পর্কে খানিক আলোচনা করেছি। সেই ইসলামিক ফিলোসফিটা একবার পড়ে যেও বা দেখে যেও, তাদের টার্ম আচ্ছা। গুলো, তাদের নিয়মগুলো, তারা কি বলছেন, তাদের দর্শনিক কি বলা হচ্ছে, ইন ডিটেলড আমি ইসলামিক ফিলোসফিটা আলোচনা করেছি রিলিজিয়ানে। সেটা একটুখানি অমৃতা দেখে যাওয়ার জন্য আমি তোমাকে বলছি। ইসলামিক আচ্ছা ম্যাম। হ্যাঁ, ইসলামিক রিলিজিয়ানটা দেখবে, তার সঙ্গে হচ্ছে তুমি ইয়েটা দেখবে, তার মানে তার সাথে মাদ্রাসা সার্ভিস কমিশন কিভাবে অ্যাপয়েন্ট করছে, তাদের হাইয়েস্ট অথরিটিকে স্কুল কিভাবে পরিচালনা হচ্ছে, কিভাবে কি আছে সেটা দেখে যাবে। আর তার সাথে সাথে তুমি তো ফিলোসফির যাবতীয় বিষয় কিন্তু তুমি ভালো করে দেখে যাবে, বেসিক। আমি জানি অমৃতার হয়ে যাবে 100, কেন 1000%। আই এম শিওর যে অমৃতা এবার পেয়ে যাবে মাদ্রাসা সার্ভিস। আশীর্বাদ করুন ম্যাম। একদম পেয়ে যাবে তুমি। দীর্ঘদিন ধরে অনেক পরিশ্রম করেছো, অনেক দিন ধরে পড়াশুনো করেছো, না পড়াশুনোকে ছেড়ে দিয়েছো কোনো পরিস্থিতিতে, সেটা হয়নি। পড়াশোনাটাকে তুমি ধরে রেখেছো, দীর্ঘ প্রায় 2 বছর ধরে তুমি টানা এসএলএসটির জন্য প্রিপারেশন নিয়েছো, পড়েছো, বই পড়েছো, সবচেয়ে বড় কথা কোনো নোট বা কোনো কিছুর উপরে ভরসা করে নয়, তুমি থরলি অথেন্টিক বই পড়েছো, এবং সেটাই তোমার জন্য ধরো সবচেয়ে বেশি ফ্রুটফুল কাজ হয়েছে। তাই তো অমৃতা, ঠিক বলছি তো? হ্যাঁ, একদম ম্যাডাম। আমি একদম। টেক্সট বইটাকে ভীষণ ফলো করেছি। হ্যাঁ, টেক্সট বইটাকে ভীষণ ফলো করেছো, যার ফল হাতে নাতে তুমি মাদ্রাসা সার্ভিস কমিশনে পেয়েছো। হ্যাঁ, আবারও আবারও স্টুডেন্টদের আমি এটা বলে না আবার ম্যাম, তার তার উপর আপনারও ক্রেডিট আছে, এটা বলবেন না। আপনিও ছিলেন আমার পাশে, এই না যে হলে সম্ভব ক্লাসেস হতো না কিছু। সময় থাকে, ধরো ক্লাসেস গুলো শোনা, সব সময় পরীক্ষা দিতে যাওয়ার সময় শোনা, সেগুলো তো সব সময় থাকে। আর বই পড়াটার একটা যে অদ্ভুত গ্রহণযোগ্যতা আছে, এটা আমি স্টুডেন্টদেরকে বোঝাতে চাই, যে কোনো নোট মেটেরিয়াল পড়ে তুমি কিছু করতে পারবে না, তোমার বই দরকার আখেরে। আবার হ্যাঁ ম্যাডাম, এটা ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে তোমার বই ছাড়া কোনো উপায়ই নেই, ধরো হ্যাঁ। ইন্টারভিউ ক্র্যাক। এবং টেক্সট পড়লেই এমসিকিউ মানে কভার করা যায়। একদম পুরো টেক্সট পড়লে এমসিকিউ কভার করা যায়, পুরো টেক্সট পড়তে হবে ভালো করে, এমসিকিউ কভার করা যায়। হ্যাঁ, তো তুমি এত দিন কষ্ট করেছো, আর 2টো দিন একটু ভালো করে দেখে যাও। আহ তুমি এবার পেয়ে যাচ্ছ, আমি খুব কনফিডেন্ট। সবার সামনে তখন মানে খুব আনন্দের সহকারে বলবো যে অমৃতা এইবার কিন্তু চাকরিটা পেয়ে গেল, এত পরিশ্রম করার পর, এত কষ্ট করার পর। আবার অমৃতা সহকারে বাকিদেরকেও একই কথা বলবো, ডাব্লিউবিপিএসসির পরীক্ষা কিন্তু খুব সামনেই হতে চলেছে, তাড়াতাড়ি হতে চলেছে। এসএলএসটির এক্সামও খুব তাড়াতাড়ি হবে। যারা নেট সেট কোয়ালিফাই করবে তারা খুব তাড়াতাড়ি ডাব্লিউবিসিএসসির ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবে, ইন্টারভিউটা দিতে পারবে। ক্রিম টাইম এই সময়। ম্যাম, হ্যাঁ বলো কুইটি। বলছি যারা কি এই বছর সেট বা পাশ করবে তারাই কি ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারবে নাকি যে কোনো তারাই শুধু না, যারা নেট সেট অলরেডি কোয়ালিফাই করেছে তারাই অ্যাপিয়ার করতে পারবে। ইয়ারের কোনো ব্যাপার আছে নাকি যে কোনো ইয়ারে করলেই পারবে তারা যে পরীক্ষা কোনো দিতে? ইয়ারে করলে পারবে। মানে এই জন্যই তো সেটের রেজাল্ট যখন ডিক্লিয়ার হবে, ঠিক তারপরে ডাব্লিউবিসিএসসি তোমার ইন্টারভিউ ডিক্লিয়ার করবে। কেন করবে? যাতে যারা সেট কোয়ালিফাই করে গেল তারা যেন ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারে। হিউজ না, রিক্রুটমেন্ট। নিয়ম এনেছিল যে ইউজিসির, আপনিই তো একবার বলেছিলেন যে 1 বছর অব্দি থাকবে, তার মধ্যে পিএইচডির জন্য করতে হবে এরকম। পিএইচডি না তো, এটা চাকরি তো, এটা চাকরি অ্যাসিস্ট্যান্ট তো। দিতে পারবে মানে যারা হ্যাঁ, 18 তুমি 19 যখন খুশি কোয়ালিফাই করো, তুমি 25 বছর বয়সে নেট কোয়ালিফাই করেছো বা সেট কোয়ালিফাই করেছো, তুমি 35 বছর বয়সে গিয়েও সেই নেট সেট দেখিয়ে তুমি চাকরি পেতে পারো। তাতে আবার কি আছে? তাতে কোনো বাধ্যবাধকতা থাকে না তো। পিএইচডির ক্ষেত্রেও বাধ্যবাধকতা থাকে না। পিএইচডির ক্ষেত্রে যখন তুমি স্কলারশিপ নিয়ে পিএইচডি করছো, মানে তখন তোমার ওই জিআরএফ এর একটা ভ্যালিডিটি থাকে 2 বছর। না এখন কত বছর করেছে আমি জানি না, 5 বছর করেছে না 2 বছর করেছে, ভ্যালিডিটি থাকে। তার মধ্যে জিআরএফটাকে তোমাকে ইউজ করতে হবে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অনলি, আর কোনো কারণে নয় তো। তুমি 25 বছর বয়সে কোয়ালিফাই করে গেছো, ওটা সারা জীবন তোমার থাকবে যে তুমি নেট কোয়ালিফাই করে আছো বা তুমি সেট কোয়ালিফাই করে আছো। সেই অনুযায়ী তুমি যে যে কোনো সময় ইন্টারভিউ অ্যাপিয়ার করতে পারবে। মমিতা কিছু বলবে? হ্যাঁ ম্যাম, নিউ এডুকেশন পলিসিতে সম্ভবত এটা করেছেন এইবার থেকে যে এক মানে, হ্যাঁ মানে একটা নেট শুধু আলাদা করেছে, যে শুধু পিএইচডি করতে পারবে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে না, তাই তো?
না, তার সাথে মনে হয় এটাও করেছে যে একবার নেট পাশ করার পরে ওই 1 বছরের মধ্যে যদি কোথাও পিএইচডি তে চান্স না পাই, তাহলে ফের আমাকে নেট দিয়ে ওটা চাকরির ইন্টারভিউ এর জন্য সবসময়ের জন্য থাকবে, হ্যাঁ, কিন্তু পিএইচডির জন্য ভ্যালিডিটি 1 বছরের জন্য থাকবে। বুঝতে পেরেছি, চাকরির জন্য কিন্তু সবসময় থাকবে। পিএইচডি হ্যাঁ, চাকরির জন্য একবার পাশ করলে ওটা সারা জীবন থাকবে। এনেছে কিনা সেটাও দেখতে হবে। হ্যাঁ, সেটের ক্ষেত্রে সেটা হয়নি। সেট যখনই তুমি কোয়ালিফাই করবে তখনই তুমি ইন্টারভিউ দিতে পারবে। চাকরির জন্য সবসময় খুল্লা ছাড় আছে তোমাদের চাকরির জন্য, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি এইবারে এই জন্য তুমি দেখবে, আমি তোমাকে আজকে বলছি একটা কথা, মিলিয়ে নাও, যে মাত্র সেটের রেজাল্ট বেরোবে তারপরে ডাব্লিউবিসিএসসি বলবে যে হচ্ছে ইন্টারভিউ অ্যাড দেবে তারা বিভিন্ন সাবজেক্টে। অনেক দিন থেকে ম্যাম, আমি হ্যাঁ বলো মৌমিতা। ম্যাম আর একটা জিনিস একটু জানার ছিল, মানে যেহেতু ওই অনেকগুলো কোশ্চেনেই তো আমাদের মানে গ্রুপে অনেকেরই মনে হচ্ছে যে কোশ্চেন ভুল দিয়েছে অ্যান্সার, তো চ্যালেঞ্জ করার কথা একটা বললেন তো। মানে সবাই যে এক কোশ্চেন করে তো লাভ নেই, সবাই যদি মানে একটা একটা করে করে, পার কোশ্চেন পিছু 200 টাকা করেও মনে হয় চ্যালেঞ্জের পিছনে নেবে। তো আচ্ছা, এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন খুব ভালো হতো। হ্যাঁ মৌমিতা ঠিকই বলেছো কথাটা। যাই হোক, আচ্ছা তাহলে এই পোর্শনটা আমি আগে শেষ করে নিই। অমৃতাকে, এই তোমরা সবাই একবার করে অমৃতাকে সবাই কনগ্রাচুলেশন জানিয়ে দাও, অনেক শুভেচ্ছা জানাও। হ্যাঁ এখনো যাতে ফাইনাল হয়নি, ফাইনাল হোক না আগে। না, অমৃতাকে কনগ্রাচুলেশন জানানো, অমৃতা এটা কোয়ালিফাই করার জন্য, আর অমৃতাকে অনেক শুভেচ্ছা জানানো। অমৃতা যেন 8 তারিখে গিয়ে হচ্ছে যেন ইন্টারভিউটা বেস্ট দিয়ে আসে, সেজন্য আমাদের সকলের তরফ থেকে অমৃতার জন্য অনেক শুভেচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, ইন্টারভিউটা থ্যাংক ইউ। ভালো দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক কনগ্রাচুলেশন, অনেক শুভেচ্ছা। ইন্টারভিউটা প্রচুর ভালো করে দাও, আর খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাও, এটাই হচ্ছে কাম্য, এটাই হচ্ছে কামনা একমাত্র। ঠিক আছে। আর আচ্ছা। আরেকটা বিষয় যেটা মৌমিতা বললো, যে তোমরা যারা তোমরা যারা ধরো প্রশ্ন ইয়ে করতে চাইবে, হ্যাঁ, আহ, তোমরা গ্রুপে এসো, আমি গ্রুপে আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা ধরো চ্যালেঞ্জ করতে চাইবে, কারা কারা চ্যালেঞ্জ করতে চাইছো সেটা খুব গুরুত্বপূর্ণ। খুব বেশি প্রশ্ন নেই, 8-10 জন চ্যালেঞ্জ করতে চাইলেই যথেষ্ট। ধরো 8-10 জন যদি চ্যালেঞ্জ করতে চাই তাহলেই যথেষ্ট। হ্যাঁ ম্যাম, সবাই যদি একটা করে করি তাহলে অসুবিধা হবে না, সবাই যদি একটা করে করি। একদম, একদম একটা করে সবাই করলেই যথেষ্ট। মৌমিতা কোনটা করতে চাইছো বলো। ম্যাম, অনেকগুলোই আছে, এবার যদি বাকিরা কোনটা করতে চাইছে আমি বুঝতে পারছি না, না হলে তো ম্যাম যেমন স্পিনোজারটা একদম মনে হচ্ছে ওটা তো ভুলই দিয়েছে, ওটা মাইন্ড বডি কে ওরা সাবস্টেন্স স্পিনোজা বলেনি, ওটা তো গুণ বলেছে। কনফিডেন্ট থাকো, অ্যানাক্সিমেনিসটা কনফিডেন্ট থাকো। হ্যাঁ, সেটাও ম্যাম, সেটাও। আরেকটা ওই নারীবাদের যেটা বললেন ওটাও ভুল বলেছেন। আর একটা স্বরাজের ম্যাম, কেসি ভট্ট, স্বরাজ পুরো ভুল। স্বরাজ স্বরাজটা ভুল বলেছে। একদম, স্বরাজের আনসার পর্ষদের ভুল, ওটা একদম ঠিক আনসার। ম্যাম আরো কিছু তো ছিল, মানে আপনি যত এক্ষুনি। এইভাবে এখানে ক্লাসের মধ্যে হবে না, সবাই এটা বলবে না সামনে এসে, ঠিক আছে? আমরা গ্রুপে, পার্সোনাল গ্রুপে আলোচনা করি মৌমিতা, ঠিক আছে, কে কোনটা করতে চাইছে। ঠিক হ্যাঁ, আছে ম্যাম ম্যাম, ঠিক পার্সোনাল আছে। গ্রুপে মেসেজ করো, আমাদের গ্রুপে মেসেজ করো, ঠিক আছে, মানে আমাদের যেটা পড়ার গ্রুপ সেখানে মেসেজ করো, ওখানে সবাই নিশ্চয়ই আনসার করে দেবে। ম্যাম। ওকে। সুইটি একটা করে দিও, সুইটি। হ্যাঁ ম্যাম, করবো, কেসি ভট্টাচার্যটা করলে করে দেবো। হ্যাঁ, কেসি ভট্টাচার্য একটা করে দেবে তাহলে সুইটি। ম্যাম আমি স্পিনোজারটা করছি ওটা, বা হ্যাঁ। সিরিজটাও করতে পারো। হ্যাঁ ম্যাম, আরেকজন তাহলে অ্যানাক্সিমেনিক্সটা করুক। তবে ম্যাম নারীবাদের যেটা বললেন না, ওটা আপনি যদি একটু রেফারেন্সটা একটু আমি একটু কোথাও। আমি একটু অপি গৌবার বইটা একটু দেখি, ফেমিনিজমের হ্যাঁ জায়গাটা। ম্যাম, একটু দেখে যদি দেন তাহলে ওইটা করা যেতে পারে, কারণ রেফারেন্স ওটার কিছু পাচ্ছি না। না, আমি রেফারেন্স দেখছি, দাঁড়া, ওটা আমি রেফারেন্স দেখে তোমাকে বলছি। একটা কথা একটু জিজ্ঞেস করার ছিল। মানে আমাদের একটু মানে সাবজেক্টের বাইরে অন্য একটা কথা। তাহলে পরে পরে কথা বলছি, দাঁড়াও। তাহলে আজকে ক্লাস রেকর্ডিংটা আগে এখানে স্টপ করে দিই, কারণ আজকে ক্লাস রেকর্ডিংটা ইউটিউবে যাবে। হ্যাঁ, তোমরা ইউটিউবে আবার দেখে নিতে পারো যারা যারা ক্লাসটা জয়েন করতে পারলে না। আর আমি নতুন গ্রুপের স্টুডেন্টসদের বলেছিলাম আজকে দিয়ে ক্লাস শুরু হবে, এবং তারা জয়েনও করে গেছে অলরেডি আজকে নতুন স্টুডেন্টসরা। কিন্তু নতুন স্টুডেন্টসদের ক্লাসটা এইভাবে শুরু হলো না, সেটের প্রশ্নপত্র দিয়ে শুরু হলো। কালকে আমরা মেইন গ্রুপের ক্লাস করবো, ঠিক আছে? কালকের ক্লাসে তোমাদের সাথে নতুন গ্রুপের ক্লাস কালকে থেকেই শুরু হবে। কালকে রাত্রেবেলা ক্লাস নেব, আর কালকে দুপুরবেলা ইন জেনারেল একটা ক্লাস নেবো ফান্ডামেন্টাল রাইটস এর উপরে, সেটা ঠিক করে রেখেছি দুপুরবেলা নেবো। আর রাত্রেবেলা হচ্ছে নেট সেটের নতুন গ্রুপের স্টুডেন্টসদের জন্য কালকে রাত্রেবেলা ক্লাস হবে। এই বলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি।